তো গত ক্লাসে হচ্ছে আমরা রেনেসা পিরিয়ডের মোটামুটি চুম্বক অংশটা পড়ে ফেলেছিলাম। আমাদের সুপারস্টার অফ দ্য ইংলিশ লিটারেচার, আমাদের শেক্সপিয়ার, ওনাকে আমরা অতটুকু পর্যন্ত পড়েছি। আজকে হচ্ছে আমাদের কিছু অংশ বাকি আছে, আজকে আমরা এটা শেষ করব, তার সাথে হচ্ছে নিও ক্লাসিক্যাল যুগটা পড়ে ফেলবো। তাহলে হচ্ছে আমরা কিং আহ, এলিজাবেথের মৃত্যুর পর আসলো ক্ষমতায় কে? আমাদের হচ্ছে কিং জেমস ওয়ান। তার যেটা টাইমলাইন 1603 থেকে 1625, এই সময় আসলো আমাদের কিং জেমস ওয়ান। তাহলে এই পিরিয়ডটাকে বলা হচ্ছে জেকোবিয়ান পিরিয়ড। জেকোবিয়ান পিরিয়ড, এই যে জেমস, রাজা জেমস, ওনার ল্যাটিন নাম হচ্ছে জেকোবাস, সেখান থেকে এসছে কি জেকোবিয়ান পিরিয়ড। তাহলে এটা টাইমলাইনটা কত? 1603 থেকে আমার 1625 পর্যন্ত। এই যুগে মেটাফিজিক্যাল পয়েট এবং ক্যাভালিয়ার পয়েটদের আবির্ভাব ঘটে। আমরা যে দেখেছিলাম যে বিভিন্ন বিক্ষিপ্ত প্রশ্ন করছে, হ্যাঁ, আধ্যাত্মিক পরাবাস্তব প্রশ্ন করছে বিভিন্ন কবি, এরা ছিল আমাদের মেটাফিজিক্যাল পয়েট। আর এরপর আসলো কি, আরেকটা গ্রুপ আসছে ক্যাভালিয়ার পয়েন্ট। মানে এই যুগের মধ্যে ওই সময় দেখা যায় কি আপনার, যে আমাদের রাজা ভার্সেস হচ্ছে আস্তে আস্তে, যেহেতু রেনেসার ফলে মানুষদের মধ্যে গণতন্ত্রের উন্মেষটা হচ্ছিল আস্তে আস্তে, রাজা ভার্সেস ধরেন হচ্ছে পার্লামেন্ট, এটার মধ্যে হচ্ছে একটা দ্বন্দ্ব শুরু থেকে চলে আসে। তো এখানের মধ্যে দেখা যায় কি রাজাদের সাপোর্টে যারা ছিল এদেরকে বলা হচ্ছে ক্যাভালিয়ার পয়েট। হ্যাঁ, তো এই সময় হচ্ছে স্কটল্যান্ড ইংল্যান্ডের রাজার শাসনাধীনে চলে যায়, ব্রিটিশ কলোনিয়ালিজম শুরু হয়। কিভাবে শাসনাধীনে চলে যায়? এই যে রাজা আমরা জেমসকে দেখলাম, যেহেতু হচ্ছে এলিজাবেথের হচ্ছে বিয়ে শাদী হয় নাই, তো ওই সময় হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে হচ্ছে ক্ষমতাটা চলে গেছিল। ওই সময় হচ্ছে স্কটল্যান্ডে যে রাজা ছিল সে হচ্ছে গিয়ে মানে তার উত্তরাধিকার সূত্রে পেয়ে যায় হচ্ছে ইংল্যান্ডটাও, তাহলে একসাথেই পুরোটাই মোটামুটি তাদের আন্ডারে চলে যায়। তো তখন হচ্ছে ব্রিটিশ কলোনিয়ালিজম শুরু হয় এই জেমসের আমলে। মানে তারা চারিদিকে, কলোনিয়ালিজম মানে কি, যে সাম্রাজ্যবাদ, যে আমি আমার সাম্রাজ্যটা বিস্তার করব, আমি দখল করা শুরু করব। বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায়, ব্রিটেনের অধিবাসীদের তারা বাণিজ্যের জন্য পাঠাতো, আস্তে আস্তে হচ্ছে ওই জায়গাগুলো তাদের উপনিবেশে পরিণত করতো। তখন হচ্ছে ব্রিটেনটা আস্তে আস্তে গ্রেট ব্রিটেন নামে আখ্যা পায়। আপনারা এই জেমসের নাম আমাদের বাংলাদেশের বিষয়বলিতে একটা জায়গায় পেয়েছেন, কোথায় পেয়েছিলেন দেখি, কমেন্ট করেন, মনে আছে কিনা। হ্যাঁ, আমেনা আপু বলেছেন। আর কার মনে নেই? কোথায় এসেছিল জেমস? হ্যাঁ, এটা হচ্ছে মুঘলদের দরবারে। আমরা দেখতে পাই যে মুঘলদের দরবারে কিং জেমসের সুপারিশপত্র নিয়ে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি গিয়ে হাজির হয় অনুমতি নিয়ে, অনুমতির জন্য। হ্যাঁ, তাহলে ওই যে তাদের হচ্ছে উপনিবেশবাদের শুরু হচ্ছে যে প্ল্যানিংটা, সেটা মূলত এই জেমসের হাত ধরে, যে আস্তে আস্তে আমরা গ্রেট ব্রিটেনে পরিণত হব। তাহলে এই সময় হচ্ছে নন ড্রামাটিক পোয়েট্রি এই যুগে জনপ্রিয় হয়ে ওঠে, মানে যে পোয়েট্রির মধ্যে কোনো নাটকীয়তা থাকবে না। আবার এই যুগে প্রোটেস্ট্যান্ট যারা ছিল, যে আমরা বলেছিলাম যে প্রোটেস্ট্যান্ট যারা শুধুমাত্র যিশুর অনুগত, যে মানে পোপের এত চাকচিক্যতে না গিয়ে আমার যিশু যেটা বলেছে এত চাকচিক্যের দরকার নেই, ওই যে গ্রুপটা, ওরা তিনটা ধর্মীয় সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। একটা ছিল অ্যাংলিকান, প্রেসবাইটেরিয়ান এন্ড পিউরিটান। তো এখানে আমরা যে মেটাফিজিক্যাল পয়েন্ট দেখেছিলাম, যে আমার পরাবাস্তব, হুম, যে আমি কেন এসেছি, কোত্থেকে এসেছি, ওই যে প্রেমিকাকে তারা নিয়ে আকাশ বাতাসে চলে যাচ্ছে, বা রুমের মধ্যেই তারা পুরো পৃথিবীকে নামিয়ে আনছে, তাদের তাদের যে গুরু, মহাগুরু, এটা হচ্ছে আমাদের জন ডান সাহেব। তাহলে উনাকে, উনি পয়েটস অফ লাভ, পয়েটস অফ রিলিজিয়ান, হ্যাঁ, ভালোবাসা, ধর্ম, সবগুলো নিয়ে উনি লিখছেন। ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েট বলা হয়। এবং এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটার সাথে কিন্তু উনি মোটামুটি পরিচয় করিয়ে দেন জন ডান লিড দিয়ে। তো এখন বলে ফেলেন দেখি মনে আছে কিনা। তাহলে মেটাফিজিক্যাল পয়েট এই টার্মটা প্রথম কে ব্যবহার করেছিল, বা কে এই নামটা দিয়েছিল এদেরকে? হ্যাঁ, এটা ছিল আমাদের স্যামুয়েল জনসন, ডক্টর স্যামুয়েল জনসন। তাহলে উনি প্রথম এই নামটা দেন। তো জন ডানের কিছু বিখ্যাত কবিতা আছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, পরীক্ষায় আসবে নিচের কোনটি জন ডানের কবিতা নয়। তাহলে কি কি আছে? দ্য গুড মরো, এ ভ্যালেডিকশন, ফরবিডেন মর্নিং, দ্য ক্যানোনাইজেশন, দ্য সান রাইজিং, ফর হুম দ্য বেল টোলস, টুইকনাম গার্ডেন আর লাভস গ্রোথ। এগুলো হচ্ছে গিয়ে জন ডানের কিছু বিখ্যাত কবিতা, এগুলো একটু মাথায় রাখতে হবে। তো দেখেন, আমাদের মোটামুটি বলদা গার্ডেন টার্ডেন যেগুলো আছে, বা চট্টগ্রামের দিকে ফয়েজ নেক্রস দিকে, ওসব জায়গায় দেখা যায় যে কঠিন হচ্ছে প্রেম চলতেছে এরকম গাছের নিচে। ধরেন তারা গাছের ছায় প্রেম করতেছে, এখন সূর্য হঠাৎ করে এদেরকে দেখা তাদের টেম্পারেচার বাড়াই দিল সূর্য। মানে খুবই ডিস্টার্বিং না ব্যাপারটা? সূর্যের হাত থেকে তারা, দেখেন কত সুন্দর করে, মানে সূর্যের হাত থেকে বাঁচার জন্য সুন্দর ইয়ে টিয়ে করে তারা, সূর্যের হাত থেকে আর কিছু কিন্তু করতেছে না তারা, সূর্যের হাত থেকে বাঁচার জন্য
কঠিন ভাবে তারা ছাতা নিয়ে বসে আছে এখানে, হ্যাঁ, সূর্যের হাত থেকে বাঁচার উপায়। তাহলে এই যে সূর্য, সূর্য তাইলে কি হচ্ছে যে আমাদের এদের প্রেমে কঠিন লেভেলের ব্যাঘাত ঘটাচ্ছে। তো এটা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের জন ডান লিখছে কি দ্য সান রাইজিং। তো উনি কি বলছে, কবি জন ডান তার প্রেমের কবিতা সানরাইজিং এ প্রেম গাথার কথা বলতে গিয়ে সূর্যের প্রতি নানা অভিযোগ উত্থাপন করেছেন কঠিন লেভেলের। তিনি বলেছেন, ব্যস্ত বৃদ্ধ বোকা তুমি, বড়ই বেয়ারা আর দুরন্ত স্বভাবের, তোমার কারণে তো ভাই আমরা প্রেম টেম করতে পারতেছি না। বিজি ওল্ড ফুল আনরুলি সান, ব্যস্ত বৃদ্ধ বোকা অবাধ্য সূর্য, হোয়াই ডোস দো দাস থ্রো উইন্ডোজ এন্ড থ্রো কার্টেন্স কলোনাস। মানে আমরা এত ব্যারিকেড দিছি, তবুও জানলা পর্দা ভিদি এলে কেন আমাদের ডাকো, এত ডিস্টার্ব কেন করতেছো? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সান রাইজিং, এটার সারমর্ম। হ্যাঁ, মানে সূর্য কঠিন ডিস্টার্ব করতেছে তাইলে। তো প্রেমিক প্রেমিকার গোপন গৃহেও তার আলোক শিখে উকিঝুঁকি দেয়। কবি মনে করেন সূর্যের এটা বড়ই গর্হিত কাজ, এই কাজ ছাড়া সূর্যের কি আর কোনো কাজ নাই? হ্যাঁ, এই জগতে কত বিচার বুদ্ধিহীন হতভাগার দল আছে, তাদের মধ্যে গিয়ে তুমি আলোক শিখা বিতরণ করো। হ্যাঁ, তুমি আলোক শিখা বিতরণ করো তাদের মাঝে যারা বিসিএস কোচিং এ ভর্তি হয়ে পড়াশোনা করে না। হ্যাঁ, তো এসব হচ্ছে গিয়ে এদেরকে যখন আলা দিচ্ছে না, এদেরকে বকা দিতে বলেছেন আমাদের সূর্য। বাট সূর্য কি করতেছে, যে প্রেমিক প্রেমিকার গোপন গৃহে ঘরের ফুটা দিয়েও সে ঢুকে যাচ্ছে, তো এটা অত্যন্ত গর্হিত কাজ, ছাতার ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে। তো সানরাইজে কবি কি বলেছেন, লাভ অল অ্যালাইক, নো সিজন নোস নর ক্লাইম নর আওয়ার্স ডেইজ মান্থ হুইচ আর দ্য রেগস অফ টাইম। মানে সবসময় হচ্ছে আমি তোমার ভালোবাসবো, ভালোবাসা দিয়ে যাব। হ্যাঁ, তাহলে আরো কি বলেছেন, যে শি ইজ অল এস্টেটস এন্ড অল প্রিন্সেস আই নাথিং এলস ইজ, মানে তুমিই সব, আমি কিছু না, আমি দিনহীন বান্দা, তুমি আমার সব, আমি দিনহীন। হুম, আমি কিছুই না, তুমি আমার সব। শি ইজ অল স্টেটস এন্ড অল প্রিন্সেস আই নাথিং এলস ইজ। তো এটা গেল সানরাইজিং, তাহলে সে উকিঝুঁকিতে নিষেধ করলো। এবার সে আরেকটা কবিতা লিখছে, অ্যা ভ্যালেডিকশন ফরবিডিং মর্নিং। এখানে আরো ইন্টারেস্টিং কাহিনী। কবি একবার হচ্ছে গিয়ে কয়েক সপ্তাহের জন্য সে একটু চিল করতে গেছে ফ্রান্সে। এদিকে সে চিল করতে গেছে, বাট তার স্ত্রী এনিমোরা তো কেঁদে কেটে মানে অবস্থা খারাপ, হুম, অসুস্থ হয়ে গেছে, যে তুমি আমাকে ছেড়ে কই চলে গেলে গো। হ্যাঁ, কঠিন লেভেলের কান্নাকাটি করতেছে, পাড়া মাথায় তুলে ফেলতেছে। তো কবি তার পত্নীকে সান্ত্বনা দিয়ে এখানে বলতেছে যে তুমি আলাদা হওয়ার বিষয়টাকে এত অধিক গুরুত্ব দিয়ে শোকাবহ করে তুলো না, এটা হচ্ছে আনন্দকে অপবিত্র করে দিবে। কবি বলেন তার প্রেম এতটাই খাঁটি যে তিনি দূরে সরে গেলেও তার দুজনের প্রেম খাঁটি নিখাদ। হ্যাঁ, সাময়িক এই দূরত্ব কোনো সমস্যায় সৃষ্টি করবে না। ঠোঁট আর হাতের স্পর্শ না পেলেও মনের ভিতরের আবেগ ভালোবাসায় কোনরূপ ঘাটতি হবে না, যেহেতু দুজনের হৃদয় এক। সে কারণেই দুজনের ভালোবাসায় কোনরূপ ফাটল তৈরি হবে না, মানে কঠিন পাম দিচ্ছে তার বউরে। হ্যাঁ, কঠিন লেভেলের ভালোবাসা। তাহলে সে আরো কি বলছে, যে আমরা কম্পাসের মতো, এই যে কম্পাসের মাথা, দুইটা হ্যান্ড আছে তার, তাহলে এই মাথা দিয়ে এটা কিন্তু জোড়া লেগে আছে। ইফ দে বি টু, দে আর টু সো অ্যাজ স্টিফ টুইন কম্পাসেস আর টু, থাই সোল দ্য ফিক্স ফুট মেক্স নো শো টু মুভ বাট ডো ইফ দ্য আদার ডু। মানে একটা যেদিকে যাবে আরেকটাও সেদিকে যাবে, মানে মাথা দিয়ে তো জোড়া লাগানো আছে। তাইলে তুমি হচ্ছে গিয়ে একটু টেনশন কেন করতেছো, আমি ফ্রান্সে আসছি, তুমি মনে করছো আমি চিল করতেছি, না, আমি তোমার ব্যথায় আমিও কাতর। হ্যাঁ, আমার টোটাল হাতের স্পর্শ পাচ্ছি না তোমার, কিন্তু হচ্ছে হ্যাঁ লং ডিস্টেন্স রিলেশনশিপ এটার জন্য খুবই দরকার এই কবিতাটা। হ্যাঁ, তাহলে এটা পরীক্ষায় আসবে যে টুইন কম্পাসেস আর টু এভাবে কার সাথে কোন কবিতায় তুলনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালিডিকশনের ফরবিডিং মর্নিং এ। তাহলে গ্রামীণ ফোনের মতো বলছে কাছে থাকুন, হ্যাঁ, সান্ত্বনা দেওয়া। এরপর হচ্ছে আমরা একটা কবিতা দেখতে পাই তার, টুইকনাম গার্ডেন, জন ডানের। তো এখানের মধ্যে জন ডান এটা মানে কঠিন, সে একটু ছ্যাঁকা খাইছে। মানে জন ডান সাহেব একটা মেয়েকে কঠিন, হ্যাঁ, সখিনাকে, ওই যে জুলেখা, আমাদের সুমন ভাইয়ের জুলেখা, জুলেখা সে কঠিন লেভেলে পছন্দ করতো, প্রেম করতো, ভালোবাসতো। পার সে ছেঁকাটাকে খেয়ে সে কবি আসছে বাগানে, যে একটু নিরিবিলিতে গিয়ে একটু কান্নাকাটি করবো। হ্যাঁ, এখন কান্নাকাটি করতে গিয়ে সে দেখে যে সালার এখন তো বসন্তকাল, আশপাশে তো মানে একদম গাছপালা ফুল টুল চারিদিকে ভরে আছে। এখন ফুল টুলকে দেখে তার মেজাজ খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে যে তার দিকে তারা সবাই তাকায় আছে। কবি এই কারণে বলেন কি যে শীতকালী সালার আমার জন্য ভালো। হ্যাঁ, এখানে হচ্ছে বৃক্ষগুলো বরফে ঢেকে থাকে, কবির দিকে তাকায় আর বিদ্রুপ করতে পারে না। আমি সালার আসছি এখানে শান্তি খুঁজতে, বাট চারিদিকে এত ফুল ফলাদি, হ্যাঁ, ফুলমল এত উজ্জ্বল, মাছি ভন ভন করতেছে, হ্যাঁ, কলকাকুলি পাখির। তাহলে সে কঠিন লেভেলের প্যারা খাই গেল। এটা হচ্ছে টুইংটম গার্ডেনের মূল থিম। তাহলে তখনই হচ্ছে গিয়ে কবি লিখেছেন, মানে কবি না আমাদের আকবর লিখেছেন, ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি চোখের পানি। তাহলে এটা হচ্ছে আমাদের টুইকনাম গার্ডেন। তো মোটামুটি সে ছেঁকা টাকা খাইলো। এবার সে একটু আসলো ক্যানোনাইজেশনে। ক্যানোনাইজেশন এসে সে কি বলল, সে ভালোবাসার তোর একটা নিরিবিলি ক্ষণ কামনা করেছেন,
তিনি জগতের কারো বিরক্তি উৎপাদন করে, কারো সমস্যা সৃষ্টি করে ভালোবাসার প্রকাশ ঘটাতে চান না। তিনি বলেন, একান্ত নির্বিলিতে আমি শুধু আমার প্রিয়াকে ভালোবাসবো। মামলাবাজেরা মামলা করুক, সৈনিকেরা যুদ্ধ করুক, তাতে কবির কিছু এসে যায় না। সে নীরবে শুধু তার কাজ, তার প্রেমিকাকে ভালোবাসা। হ্যাঁ, ফোনে এসে জিজ্ঞেস করে, বাবু খাইছো, বাবু ঘুমাইছো? হ্যাঁ, ফোনে কথা বলতে বলতে ঘুমাই যাবে তারা। তাহলে কবি বলেন, তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমার কিছু যায় আসে না, আমি শুধু ভালোবেসেই যাব। যদি মরতে হয় একসাথেই মরবো, বাঁচতে হলে একসাথেই বাঁচবো। হ্যাঁ, তাহলে কঠিন লেভেলের ভালোবাসা এই ক্যানোনাইজেশনে। তো ক্যানোনাইজেশনে সে কঠিন একটা কথা বলছে, ফর গড সেক হোল্ড ইউর টাং এট লেট মি লাভ। আমাকে প্রেম করতে দাও। বলেন, এটার একটা অনুবাদ আমাদের একজন বিখ্যাত কবি ব্যবহার করছেন। কোথায় ব্যবহার করছেন, কে ব্যবহার করছেন বলেন দেখি? ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। হ্যাঁ, আমাদের হচ্ছে রবি দাদু এটা ব্যবহার করছেন। কোথায় ব্যবহার করছেন? একজন, এটা হচ্ছে আমাদের শেষের কবিতাতে ব্যবহার করছেন। তাহলে এখানে কি বলছে, যে দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বারে দেয়া আমারে অবসর। এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা শেষের কবিতার যে নায়ক অমিত, সে হচ্ছে গিয়ে এটা বলছিল তার নায়িকাকে। বলেন, শেষের কবিতা অমিতের নায়িকার নাম কি? অমিতের নায়িকার নাম কি ছিল? হ্যাঁ, এটা ছিল লাবণ্য। তাহলে সে লাবণ্যকে বলছে, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বারে দে আমারে অবসর। তাহলে এখান থেকে লাইনটা নেওয়া, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। তাহলে পরীক্ষায় আসবে, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, এই কবিতাটা, এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? বলে ফেলেন কোন কবিতা থেকে তাহলে নেওয়া হয়েছে এটা। তাহলে আমরা, এটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশন থেকে নেওয়া। এরপর কবি তো মোটামুটি সবাইকে দোহাই টোহাই করে রাখলো চুপচাপ। এবার সে গেল হচ্ছে একটা ফলিং স্টার ধরতে, গোয়েন ক্যাচে ফলিং স্টার। এখন কবি বলছে, এখানে একটা কঠিন কথা বলছে, যে তোমাকে আমি সারা জীবন খোঁজার সুযোগ দিলাম, তুমি সারা বিশ্ব ঘুরো, কোনো সমস্যা নাই, চিপাই চাপাই যাও, আমাকে একজন সৎ রমণীর সন্ধান এনে দাও। তুমি যদি এমন নারী খুঁজে পাও, তবুও তার মাঝে কিছুটা ত্রুটি থাকবেই। যদিও কোনো নারী বিশ্বস্ত হয়ে থাকে, মানে সে কঠিন ছেঁকা খাইছে, সে বলছে, তবে দেখা যাবে সে কোনো না কোনো সময় কোনো কারণে অবিশ্বস্ততার কর্ম করে বসেছে। একজনের প্রতি নিষ্ঠাবান থাকার পরেও সে প্রেমিকার অনুপস্থিতির কারণে সে অন্যজনকে বিলিয়ে দিতে পারে তার প্রেম। হ্যাঁ? কঠিন লেভেলে ছেঁকা খাইছে, হয়তো রাজ্যর মা মনে হয় তাকে ছেঁকা দিচ্ছে। তাহলে সে কঠিন ছেঁকা খাইলো গোয়েন ক্যাচে ফলিং স্টারে। আচ্ছা, সে ছেঁকা টেকা খাইছে, তাহলে এখন তো সে আস্তে আস্তে কি হবে? সে এখন মানে মানুষ যখন ছেঁকা টেকা খায় হতাশ হয়ে যায়, হয় হাতে বোতল ধরে, নাইলে হচ্ছে গিয়ে কি হয়, যে ঈশ্বরের কাছে বা যায় নামাজে হচ্ছে লুটাই পড়ে। হ্যাঁ, তো তেমনি হচ্ছে তার এই যে ঈশ্বরের প্রতি যে সন্ন্যাস নিছে, এটা হচ্ছে কি তা বেটার মাই হার্টে উঠে আসছে এই কবিতাটার মধ্যে। কবি মহান ঈশ্বরের কাছে আবেদন করেছেন, তার ভেতরের যত পঙ্কিলতা আছে, কুটিলতা আছে, আঘাত করে দূর করে দেন। কবির হৃদয়ে ঠাঁই নিয়েছে অশুভ শয়তান। কবি চাচ্ছে কি, শয়তানের কবল থেকে নিজেকে মুক্ত করতে চান। কবি চান কোনো ন্যায়পরায়ণ শাসক এসে এই শহরের দখল নিক, অশুভ বিষয় থেকে মুক্ত করেন। কবি এখানে ন্যায়পরায়ণ শাসককে, ঈশ্বরের আগমনকেই কামনা করেছেন। হ্যাঁ, তাহলে এতক্ষণ সে মোটামুটি প্রথমে সে প্রেমের কথা বলছে, তারপর সে ছ্যাঁকা টেকা খাইলো। ছ্যাঁকা খাওয়ার পর এবার হচ্ছে সে ঈশ্বরের কাছে বলতে, যে এই ঈশ্বর, তুমি আইসা, আমি ছ্যাঁকা টেকা খাইলাম, আমার মনের যত পঙ্কিলতা সব দূর করে দাও, তুমি নেমে আসো পৃথিবীর বুকে। এরপর আসে কি, ডেথ বি নট প্রাউড। তাহলে আস্তে আস্তে সে ঈশ্বরের কাছে গেল। এবার সে এখন মৃত্যুর কথা বলতেছে, তার মরার টাইম হয়েছে আস্তে আস্তে। সে কি বলতেছে, মৃত্যুর প্রসঙ্গ টেনে, মৃত্যু অতটা ভয়াল বা শক্তিমান না। হ্যাঁ, তুমি নিজেকে তো পার্ট নেওয়ার কোনো মানে নাই যে তুমি মৃত্যু আয়সা শেষ করে দেবে এরকম। কবির মতে মৃত্যুর পরেও কিন্তু কি, এটা স্বল্পকালীন কবর গৃহের নিদ্রা মাত্র। কবির সামনে পড়ে আছে অনন্ত স্বর্গীয় জীবন। কবি মনে করেন এই সময় তো হচ্ছে দেহ জাস্ট কারাগার থেকে আত্মাকে মুক্ত হয়। তো আমরা ন্যাচারাল যা ডেথ, এটাকে হচ্ছে কবি কামনা করছেন। বিষের দাহ, আফিমের নেশায়, মানে নেশা নেশা করে মরণের কোলে ঢলে পড়ার চেয়ে কবি এই মৃত্যুকে হচ্ছে স্বাগত জানিয়েছেন। হ্যাঁ, সে বলছে, ডেথ বি নট প্রাউড, এত তুমি শক্তিশালী নয়। এরপর হচ্ছে তার আরেকটা আমরা কবিতা দেখতে পাই, যেটার নাম হচ্ছে দ্য গুড মরো। হ্যাঁ, তাহলে এটা মূলত হচ্ছে অশরীরী প্রেমের কবিতা। এখন অশরীরী প্রেমের কবিতা হইলেও সে হচ্ছে কি এখানে মানে কঠিন লেভেলের সে ভালোবাসার কথা বলছে। সে বলছে যে ভালোবাসা হওয়ার পর, মানে এটা লেখার আগে মনে হয় সে মনে করেন একটু খাইছে আর কি, সবজি রবজি। সে কি বলছে, যে তার প্রেমিকাকে, যদিও তারা আলাদা ভুবনে বাস করেন, তারা মিলিত হয়ে একটা নতুন জগৎ সৃজন করতে পারেন এবং একটা কক্ষকে রূপান্তর করতে পারেন মহাবিশ্বে। দেখছেন, একটা রুমকে, রুম ডেট করে সে ওটা কি করবে, মহাবিশ্বে আনায় ফেলবে। মৃত্যুর পরেও ভালোবাসা অমর থাকে, কোনো কিছুই তাদেরকে নষ্ট করতে পারবে না। তাহলে সে বলছে কি, ফর লাভ অল লাভ অফ আদার সাইড কন্ট্রোলস অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার। হ্যাঁ, যে তোমার প্যারিস প্যারিস ঘোরার দরকার নাই। যখন বউ বলতেছে যে
চলো আমার একটু ট্যুরে নিয়ে যাও, আমি অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো। সে বলতেছে ভাই এত কিছু করার দরকার কি, আমরা যখন একে অপরকে ভালোবাসবো এই পৃথিবীর মধ্যে আমার পুরো দুনিয়া নেমে আসবে। হ্যাঁ, মানে কঠিন লেভেলের সে মানে চাপাবাজি কইরা সে বউরে সান্ত্বনা দিছে, তার গার্লফ্রেন্ডকে সান্ত্বনা দিছে। আবার কি বলছে, ইফ আওয়ার টু লাভস বি ওয়ান অর দো আই লাভ সো আই লাইক দ্যাট নান ডু স্ল্যাকেন নান ক্যান ডাই। হ্যাঁ, ভালোবাসার পরেও আমাদের মৃত্যু অমর হয়ে থাকবে, আমরা অমর হয়ে থাকবো। তাহলে এখানে হচ্ছে আমরা যদি তার ইম্পর্টেন্ট কোটেশন গুলো দেখি, লাভ অ্যালাইক নো সিজন নোস নর ক্লাইম্বস নো আওয়ার্স ডেইজ মান, শি ইজ অল স্টেট অ্যান্ড অল প্রিন্সেস আই নাথিং এলস ইজ সানরাইজিং থেকে, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখানে তার ইম্পর্টেন্ট পয়েম দেখলাম কি, দ্য গুড মরো দেখলাম, ভ্যালেডিকশন ফরবিডেন মর্নিং, দ্য ক্যানোনাইজেশন, দ্য সান রাইজিং, দ্য টুইকনাম গার্ডেন, লাভস গ্রোথ, গো এন্ড ক্যাচ এ ফলিং এ স্টার, বাটার মাই হার্ট, ডেথ বি নট প্রাউড, আর ফর হুম দ্য বেল টোলস। এগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট পয়েম। এবার আমরা চলে যাব হচ্ছে আরেকটা কবির কাছে। হ্যাঁ, সে এই কবিটা করছে কি, তাকে বলা হচ্ছে কমেডি অফ হিউমার। সে এবার একটু কমেডি টমেডি নিয়ে আসবে। হ্যাঁ, মেটাফিজিক্যাল পয়েট, সে তো অনেক উচ্চমার্গীয় কথা টথা বললো। এবার তার কাজ কি হবে, সে হচ্ছে সবার মাঝে একটু কমেডি ছড়াই দিবে। হ্যাঁ, আমরা যাকে বলবো কমেডি অফ হিউমার, সে হচ্ছে আমাদের বেন জনসন, যাকে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট বলা হয়। তাহলে বেন জনসন উনি হচ্ছে ফাদার অফ রিয়েলিস্টিক কমেডি। রিয়েলিস্টিক কমেডি, কমেডি অফ হিউমার, এটারও সে ফাদার, বেন জনসন। তাহলে 1616 সালে যখন আমরা দেখতে পাই যে শেক্সপিয়ার যখন মারা যায়, তখন এই বেন জনসন হয়ে যায় কি পয়েট লরিয়েট, সভাকবি হয়ে যায়। বলেন 1616 সালের কত তারিখে মারা গেছে আমাদের শেক্সপিয়ার, কত সালে তাহলে সে মারা গেল? হ্যাঁ, এটা হচ্ছে আমার 23শে এপ্রিল মারা গেল আমাদের শেক্সপিয়ার। পরে তাকে কি করে দেওয়া হলো, বেন জনসনকে পয়েট লরিয়েট করে দেওয়া হলো। তাহলে এই যে কমেডি অফ হিউমার্স, এই জিনিসটা কি, এটা হচ্ছে আপনার আগের একটা বিলিফ ছিল, এখনো হচ্ছে যেগুলো অল্টারনেটিভ মেডিসিন আছে তারা এখনো এই বিলিফটা রাখে যে আমাদের বডির মধ্যে 4 ধরনের তরল পদার্থ আছে। হ্যাঁ, প্লেম থাকে, প্লেম মানে হচ্ছে যে আমাদের মিউকাস, আমরা যে কফ ফেলি ওই কফের ওই ঘন অংশটা। তারপর ব্লাড থাকে, ইয়েলো বাইল পিত্তরস, ব্ল্যাক বাইল কালো পিত্তরস, এই 4টা লিকুইড থাকে। যখন আমাদের বডির মধ্যে এই 4টা জিনিস ব্যালেন্স থাকে, তখন হচ্ছে বলা হয় কি যে এগুলো হচ্ছে আমার হিউমারের উপাদান, আমাদের যে হিউমারটা এগুলোকে কন্ট্রোল করে। হ্যাঁ, বা এগুলোর কারণে হচ্ছে হিউমারটা সৃষ্টি হয়। এবং হিউমার যখন আমার মধ্যে সঠিকভাবে থাকে, তখনই কিন্তু হেলদি মাইন্ড ইন হেলদি বডিতে লিভ করে। তাহলে এখানে যখন হিউমার অফ ব্লাড, সে হচ্ছে একটা মানুষকে চরমভাবে আশাবাদী করে তোলে। এই যে হচ্ছে ঘন মিউকাস, সে কি করে, এক্সক্লুসিভলি কাম করে, ঠান্ডা করে, শান্ত করে তোলে। যেটা আমার হলুদ পিত্তরস, সে একটু মাথা মেজাজ গরম করে ফেলে। আর ব্ল্যাক বাইল যেটা, সেটা হচ্ছে এক্সেসিভ মেলাঙ্কলি, হ্যাঁ, মন খারাপের সৃষ্টি করে। তাহলে এটাকে, এই যে সে থিওরিটা, এটাকে বলা হচ্ছে কমেডি অফ হিউমার্স। তাহলে এটার জনক কে ছিল, এটার জনক হচ্ছে আমাদের বেন জনসন সাহেব। তাহলে বেন জনসনের প্রথম, হ্যাঁ, ফার্স্ট যেটা প্লে ছিল, এটার নাম হচ্ছে কি দ্য কেস ইজ অল্টার্ড। বেন জনসনের ফার্স্ট প্লে। তাহলে পরীক্ষায় আসবে কি বেন জনসনের ফার্স্ট প্লের নাম কি, তাহলে এটা দ্য কেস ইজ অল্টার্ড। তো বেন জনসনের যেসব প্লে ছিল, এটাকে হচ্ছে আমরা সেভ দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, এস এ ভি, সেভ। এস দিয়ে কি দ্য সাইলেন্ট উইমেন, এ দিয়ে আলকেমিস্ট, ভি দিয়ে ভলপনি, আর ই দিয়ে হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার। হ্যাঁ, তাহলে এগুলা না, ইয়ে তো ঠিক আছে, বেশি জুম হয় নাই আমার, এখানে ঠিক আছে। অন্যদের কি একই সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখানে ইয়ে তো ঠিক আছে, ওকে। তাহলে এই যে সেভ দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো। তাহলে এস দিয়ে সাইলেন্ট উইমেন, এ দিয়ে আলকেমিস্ট, ভি দিয়ে ভলপনি, আর হচ্ছে এভরিম্যান ইন ইজ হিউমার। তো প্রথমটা কি ভলপনি, এটা আরেকটা নাম হচ্ছে অর দা ফক্স, এটা হচ্ছে বেন জনসনের। তাহলে এখানের মধ্যে আমরা কাহিনীটা যা দেখতে পাই, এটা নাটকের প্রধান চরিত্র ওই ভলপনি নিজেই, সে ছিল একজন ধনী নিঃসন্তান ব্যক্তি। এখন সে ব্যাপক বড় লোক ছিল, তার আশপাশের মানুষজন আত্মীয় স্বজনের টার্গেট ছিল হচ্ছে সে কখন মরবে, তারা উত্তরাধিকার সূত্রে পাবে। এখন ভলপনি চারিদিকে প্রচার কইরা দিল যে সে মরণাপন্ন, তার অবস্থা খারাপ, সে হচ্ছে তার সম্পত্তিটা ভাগ বাটোয়ারা করে দিবে। এখন 3জন লোক, ভলটোর, করভিনো এন্ড করভাচিও, তারা ভলপনির সম্পত্তির উত্তরাধিকার অন্তর্ভুক্ত হওয়ার আশায় তাকে মূল্যবান উপহার দেওয়া শুরু করছে, যে মানে কিভাবে ইমপ্রেস করতে পারে। আর এই যে ওভারঅল প্ল্যানটা করছে, এটা করছে হচ্ছে ভলপনের একজন অনুচর ছিল, তার নাম হচ্ছে মস্কা। হ্যাঁ,
তাহলে সে প্ল্যানটা করছে। এখন ভলপনি তো ব্যাপক লোভী ছিল, সে স্বর্ণকে হচ্ছে যে কোনো জিনিসের চেয়ে বেশি ভালোবাসতো। সে স্বর্ণকে ডাম গডের সাথে তুলনা করছে, মানে গড, স্বর্ণ গোল্ড মানে তো গড। এমনি তো এখন স্বর্ণের যে পরিমাণ দাম, এটা গডের কাছে লেভেলেই চলে যাচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ, তাহলে এখন সে তো দামি দামি গিফট নিচ্ছে, বাট কি হইলো, আলটিমেটলি তারা ধরা পড়ে যায়, তাদের এই প্ল্যানটা, এই চালটা ধরা পড়ে যায় এবং দেখা যায় কি তারা শাস্তির সম্মুখীন হয়। তাহলে এই কাহিনীটা নিয়েই হচ্ছে এই ভলপনি নাটকটা, ভলপনি অর দা ফক্স। তো এখানে দেখেন মানে কি পরিমাণ তেলবাজিতে চলে গেছে। তো আমরা একজন যে করভিনো, সবাই তো মূল্যবান সম্পদ দিচ্ছিল, করভিনো তার বউকেই ভলপনির হাতে তুলে দেয়, বুঝে আমার সবচেয়ে মূল্যবান, আমার ভালোবাসার বস্তু হচ্ছে আমার বউ, তুমি আমার বউকে নিয়ে যাও, তবু আমাকে সম্পত্তি দাও। হ্যাঁ, সে বউ দান করে দিচ্ছে করভিনো। তো আপনার আরেকটা মাস্টারপিস হচ্ছে বার্থোলোমিও ফেয়ার জনসনের তার কমেডি, যেটা আমরা সেভের এই দিয়ে যেটা মনে রাখছিলাম, এটা ছিল কি দ্য অ্যালকেমিস্ট। এখানে মূলত তীব্র অর্থ লালসার একটা করুণ চিত্র বর্ণিত হয়েছে দ্য অ্যালকেমিস্ট। তো এখন বলে ফেলেন, এই আলকেমিস্ট, দ্য আলকেমিস্ট যদি বেন জনসনের হয়, এটা ছিল তো একটা আমার প্লে কমেডি। আরেকটা ওয়ার্ল্ডের বেস্ট সেলার নোভেল আলকেমিস্ট, এটা রাইটার কে ছিল? এটা রাইটার ছিল পাউলো কোয়েলহো, দ্য আলকেমিস্ট। এখন দেখেন এই যে কমন কনফিউশন গুলো হয়, এটা হচ্ছে পরীক্ষায় মাথায় রাখতে হবে। তাহলে যখন হচ্ছে আমার আলকেমিস্ট দিয়ে শুধু আমার প্লের কথা আসবে, যে প্লে, তখন হবে হচ্ছে আমার কে হবে, তখন হবে হচ্ছে আমার বেন জনসন। আর যখন হচ্ছে আমার দ্য আলকেমিস্ট নোভেলের কথা বলবে, তখন আসবে হচ্ছে আমার পাউলো কোয়েলহো। এটা ছিল একটা বেস্ট সেলার নোভেল, খুবই সুন্দর বই। তো এখানে বেন জনসন হয়তো একটু সে নারী বিরোধী ছিল, হইতে পারে। তাহলে সে কি বলছে, এক উইমেন দ্য মোর কিউরিয়াস শি ইজ অ্যাবাউট হার ফেস, হ্যাঁ, সে মেকআপ করতে যে পরিমাণ টাইম নেই, কমনলি দ্য মোর কেয়ারলেস অ্যাবাউট হার হাউস। বাট এটা সত্যি না, আশা করি এখানে সবাই তাদের নিজের ঘরদোর ঠিক রাখেন, মেকআপের সময় আশা করি কম দেন। এটাই সে বলছে বেন জনসন। হ্যাঁ, তাহলে জনসনের হচ্ছে আমরা যদি দেখি, তাহলে জনসন হচ্ছে কি ছিল, কমেডি অফ হিউমারের জনক ছিল ফাদার। তাহলে আমাদের যখন শেক্সপিয়ার সাহেব মারা গেল, তাকে হচ্ছে পয়েট লরিয়েট করা হইলো। তার প্রথম প্লের নাম ছিল দ্য কেস ইজ অল্টার্ড, আর দ্য সাইলেন্ট উইমেন, আলকেমিস্ট, ভলপনি, এভরিম্যান ইন হিজ হিউমার, আর বার্থোলোমিউ ফেয়ার, এগুলো ছিল হচ্ছে তার ইম্পর্টেন্ট প্লে। এরপর হচ্ছে আমরা চলে আসবো যে একটু ভয়ানক জিনিসপাতি নিয়ে লিখছে, তার নাম হচ্ছে জন ওয়েবস্টার। এই জন ওয়েবস্টার ডিক্লেয়ার্ড হিমসেলফ অ্যাজ দ্য হেয়ার টু শেক্সপিয়ার এট দ্য গ্লোব থিয়েটার। ওই যে শেক্সপিয়ার তার বন্ধুদের নিয়ে গ্লোব থিয়েটার প্রতিষ্ঠা করছিল, শেক্সপিয়ার মারা যাওয়ার পর জন ওয়েবস্টার নিজেকে ঘোষণা দেন যে আমি এখন থেকে এটা উত্তরাধিকার। তাহলে পরীক্ষায় আসবে হু ডিক্লেয়ার্ড হিমসেলফ অ্যাজ দ্য হেয়ার টু দ্য শেক্সপিয়ার এট দ্য গ্লোব থিয়েটার, এটা কি উত্তর হবে? এটা হচ্ছে জন ওয়েবস্টার। তো জন ওয়েবস্টারকে বলা হয় এ মাস্টার ইন দ্য রিয়েল অফ হরিবল, মানে সে হচ্ছে কি একটু ভৌতিক বিষয় আশয় নিয়ে লিখছে, যে ডার্ক থিম, তার যে কবিতাগুলো ছিল সেগুলো একটু ডার্ক ছিল। হ্যাঁ, মানে একটু ভয় উদ্রেক করে, মানে একটু কঠিন। তাহলে তার বিখ্যাত সাহিত্যকর্ম তিনটা আমরা মনে রাখবো, দ্য হোয়াইট ডেভিল, এটা ছিল একটা ট্র্যাজেডি। দ্য ডেভিলস লকেইস, এটা ছিল ট্র্যাজিক কমেডি। আর ডাচেস অফ দ্য মালফি, এটা ছিল রিভেঞ্জ প্লে। দ্য হোয়াইট ডেভিল, ডেভিড লকেইস, আর হচ্ছে ডাচেস অফ মালফি। তো এটা হচ্ছে দ্য ডেভিলস লকেইস ট্র্যাজিক কমেডি, দ্য হোয়াইট ডেভিল ট্র্যাজেডি বাই জন ওয়েবস্টার। তাহলে হচ্ছে এইটা আমাদের শেষ হয়ে গেল একটা যুগ, এটা হচ্ছে আমাদের জেমসের যুগ। তাহলে আমরা জেমসের যুগটা একবার দ্রুত রিক্যাপ করে আসি। তাহলে হচ্ছে আমাদের মারা গেল হচ্ছে এলিজাবেথ, এলিজাবেথ মারা যাওয়ার পর চলে আসলো কি আমার জেকোবিয়ান পিরিয়ড। তাহলে কিং জেমস ওয়ানের নামে করা হইলো জেকোবিয়ান পিরিয়ডটা নামকরণ। তাহলে এই যুগটা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট ক্যাভেলিয়ারদের আবির্ভাব ঘটে, এখানে নন ড্রামাটিক পয়েট্রিটা জনপ্রিয় হয়, আর গ্রেট ব্রিটেন নামে আখ্যা পায়, ব্রিটিশ যে কলোনিয়ালিজম এটা শুরু হয়। তাহলে জন ডান ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েট তাকে বলা হচ্ছে। তাহলে তার বিখ্যাত কিছু কবিতা হচ্ছে দ্য গুড মরো, ভ্যালিডিকশন, ফরবিডেন মর্নিং, ক্যানোনাইজেশন, সানরাইজিং, ফর হুম দ্য বেল টোলস, দ্য টুইকনাম গার্ডেন, লাভস গ্রোথ। তাহলে হচ্ছে সে সানরাইজিং কে বলছে কি, যে আমার প্রেমিকাতে ডিস্টার্ব করো না, তুমি সূর্য, তোমার কাজ চারিদিকে আলো দেওয়া, তুমি হচ্ছে আমাদের ঘরে উকিঝুঁকি কেন দিচ্ছ। এটা হচ্ছে তার সানরিগের মূল থিম। তো আবার সে এখানে কি বলছে তার গার্লফ্রেন্ড কি, যে তুমি সব, আমি কিছু না, আমি দিনহীন। ক্যাভালিয়ার পয়েন্ট হচ্ছে তখন মানে ওই যুগে যখন আমাদের রেনেসাটা শুরু হইলো, তখন হচ্ছে গিয়ে আপনার রাজা ভার্সেস ওই সময় যেসব গণতন্ত্রকামী মানুষ ছিল, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছিল, আস্তে আস্তে দুইটা গ্রুপ হয়ে গেছিল। এখন যখন যে কোনো জায়গায় দুইটা গ্রুপ হবে, আপনারা দেখবেন সাহিত্যিক, মানে এটা যদিও দুঃখজনক, বিভিন্ন সাহিত্যিকরা কিন্তু গ্রুপিং এ ভাগ হয়ে যায়, কেউ অমুক দলকে সাপোর্ট দেয়, অমুক তমুক দলকে সাপোর্ট দেয়। তো
কবিদের মধ্যে ওই সময় একটা গ্রুপ ছিল যারা হচ্ছে রাজাকে সাপোর্ট দিত। ওই রাজাকে যারা সাপোর্ট দিত তাদেরকে বলা হচ্ছে ক্যাভালিয়ার পয়েট। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর সে লিখছে হচ্ছে ভ্যালিডিকশন ফরবিডেন মর্নিং। এটা হচ্ছে তার বউকে সে উদ্দেশ্য করে লিখছে যে আমি দূরে চলে গেলেও তোমার কাছে আসি। হ্যাঁ, তাহলে আমরা কম্পাসের মতো, এটা কোথায় বলছে? ভ্যালিডিকশন ফরবিডেন মর্নিং এ। এরপর হচ্ছে টুইকনাম গার্ডেন আমরা দেখতে পাই সে বাগানে এসে হতাশ হয়ে গেছে যে বসন্ত চারিদিকে আমার থেকে গাছপালা তাকায় আছে, শীতকালিত বরঞ্চ ভালো ছিল ছেঁকা খেয়ে। এরপর ক্যানোনাইজেশনে সে কি বলছে যে চারিদিকে মানে খালি প্রেম আর প্রেম, যে দুনিয়া জাহান নামে যাক, আমার কাজ শুধু প্রেম করা, আমি প্রেমই করব। ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। এরপর সে গোয়েন ক্যাচে ফলিং স্টার, সে সত্র মনের সন্ধান করতে গেছে। এরপর সে উপরওয়ালাকে বলছে আমাকে পঙ্কিলতাকে আঘাত করো, আমার আঘাতগুলো দূর করে দাও। পৃথিবীর বুকে ঈশ্বরের আগমনের কামনা করছে সে। এরপর ডেথ বি নট প্রাউড, দ্য গুড মরো। হ্যাঁ, অশরীর প্রেমের কবিতা, এখানে একটা কক্ষের মধ্যে পুরো পৃথিবীকে সে নামায় আনছে। এরপর আসে হচ্ছে আমাদের বেন জনসন, ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি বা কমেডি অফ হিউমার। তাহলে প্রথম প্লে ছিল দ্য কেস ইজ অল্টার্ড, এরপর দ্য সাইলেন্ট উইমেন, আলকেমিস্ট, ভলপনি, এভরিম্যান ইন ইজ হিউমার, বার্থোলোমিউ ফেয়ার। এগুলো ছিল তার বিখ্যাত প্লে। তো এখানের মধ্যে হচ্ছে ভলপনির মধ্যে মেইন ক্যারেক্টার ভলপনি, এছাড়া মস্কা ছিল, আর করভিনো তার বউকে দান করে দেয়। হ্যাঁ, প্রেম আর প্রেম আমাদের জন ডানের জীবনে। তার আরেকটা মাস্টারপিস ছিল তার বার্থোলোমিউ ফেয়ার। এরপর সে আলকেমিস্ট লিখছে, এটা তার কমেডি ছিল। আর বেস্ট সেলার কমেডি যখন দ্য আলকেমিস্ট নভেল বলবে, এটার উত্তর হবে পাউলো কোয়েলহো। আর হচ্ছে এখানে সে কি বলছে যে উইমেন দ্য মোর কিউরিয়াস ইজ অ্যাবাউট হার ফেস ইজ কমনলি দ্য মোর কেয়ারলেস অ্যাবাউট হার হাউস। শুধু চেহারার যত্ন নিলে হবে না, ঘর বাড়িও ঠিক রাখতে হবে, সেটা বলছে। আর জন ওয়েবস্টার নিজেকে সে গ্লোব থিয়েটারের উত্তরাধিকার ঘোষণা করে এবং সে লেখে দ্য হোয়াইট ডেভিল, দ্য ডেভিলস লকেইস, দ্য ডাচেস অফ মালফি। তাহলে এর সাথে হচ্ছে আমরা জ্যাকোবিয়ান এজ আমাদের শেষ হইলো। এবার আমরা চলে যাব ক্যারোলিনিয়ান এইজে। তাহলে এই যে ক্যারোলিন এইজ 1625 থেকে 1649, এই টাইমটা হচ্ছে ভাই খুবই গ্যাঞ্জামের একটা সময়। ওই যে বলছিলাম গ্রুপিং হচ্ছিল দুই গ্রুপের মধ্যে, এক গ্রুপ রাজার সাপোর্টে, আরেক গ্রুপ হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা আছে, মানে এই গ্যাঞ্জাম। এই টাইমে আসে হচ্ছে আমাদের ক্যারোলিন এইজের সূচনা। তো ক্যারোলিন এইজটা যার নাম থেকে আসছে তার নাম হচ্ছে রাজা চার্লস। তাহলে প্রথম জেমসের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস স্বাভাবিকভাবে সে সিংহাসনে বসলো। তার নাম অনুসারে আসলো হচ্ছে কি, চার্লসের ল্যাটিন রূপ ছিল ক্যারোলাস, ওখান থেকে আসছে কি ক্যারোলিন এইজ। তাহলে এই সময় হচ্ছে চারিদিকে প্রচন্ড গ্যাঞ্জাম, পুরো রাজনৈতিক ভাবে সময়টা অত্যন্ত বিক্ষুব্ধ একটা সময় ছিল। তাহলে এই সময় ওই যে রাজার পক্ষকে, দ্বিধাবিভক্ত জাতির সাহিত্য কবিতাতে বিভেদ দেখা দেয়। রাজার যে পক্ষ তাকে বলা হচ্ছে ক্যাভালিয়ার্স, আর সংসদ বা পার্লামেন্টারি যে গ্রুপটা ছিল তার নাম হয় হচ্ছে রাউন্ড হেডস। এখন এই দুই গ্রুপের মধ্যে এত গৃহযুদ্ধ চলার পর এত এটা তিক্ততা বেড়ে যায়, এই যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে যায় হচ্ছে ক্যাভালিয়াররা। আর ক্যাভালিয়াররা যখন পরাজিত হয় অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা ঘটে। রাজা যে প্রথম চার্লস, ওনাকে জনসম্মুখে ধরে শিরচ্ছেদ করা হয়, একদম গলা কেটে দিয়েছে, মারাত্মক একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ভাগ্য বিড়ম্বিত রাজা কিং চার্লস ওয়ান, যে অসময়ে হচ্ছে শাসন ক্ষমতায় বসছিল, তাকে এই যে এখানে শিরচ্ছেদ করা হয় জনসম্মুখে, বিহেডিং অফ চার্লস ওয়ান। তাহলে এখানে যদি আমরা পয়েন্ট দেখতে পাই, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রবার্ট হেরিক, থমাস কেরু, আর জন সাকলিং এর রিচার্ড লাভলেস। এখানে কেরু বলতে আপনারা আবার আমাদের ওই কেরু কোম্পানির কথা মনে করেন না, এটা অন্য কেরু। তাহলে এখানে ক্যাভালিয়ার পয়েন্ট অর্থাৎ একদম রাজার কঠিন সাপোর্টার, রাজার সাপোর্টার কারা কারা ছিল? বেন জনসন, রবার্ট হেরিক আর স্যার জন সাকলিং। তাহলে হচ্ছে এদের কিছু স্টাইল ছিল লাইটিন স্টাইল, তারা একটু মানে হালকা মেজাজে লেখাটাকে লিখতো। সেকুলার ইন সাবজেক্ট, তারা সাবজেক্টের মধ্যে হচ্ছে মোটামুটি সেকুলারিজম যেটা, যে ধর্মনিরপেক্ষতাটাকে হচ্ছে প্রমোট করতো। আর এরপর হচ্ছে তাদের মোটো ছিল কার্পেডিএম। কার্পেডিএম মানে হচ্ছে আজকের জন্য বেঁচে থাকুন, লিভ দ্য ডে, যে কালকে আসি নাকি নাই জানি না, আজকে যা করবো মিনিংফুল করবো, আজকের জন্য বেঁচে থাকবো, এটাকে বলা হচ্ছে কার্পেডিএম। তো এই কার্পেডিএম থিওরিতে বিশ্বাসী ছিল হচ্ছে আমাদের ক্যাভালিয়ার পয়েটসরা। তো প্রথম হচ্ছে রবার্ট হেরিক, উনি ছিলেন একজন ট্রু ক্যাভালিয়ার পয়েট। হ্যাঁ, মানে কঠিন, মানে রাজাকে তেল টেল দিয়ে সে চলতো মোটামুটি। হ্যাঁ, তাহলে উনার একটা বিখ্যাত কবিতা আছে হচ্ছে, এটা হচ্ছে টু ড্যাফোডিলস, এটা তার একটা বিখ্যাত কবিতা, ক্যাভালিয়ার পয়েটের টু ড্যাফোডিল। তাহলে এই ড্যাফোডিলসে যেটা মূল থিম ছিল যে শর্ট লিভড অফ নেচার অফ লাইফ, আমাদের জীবন যে ক্ষণস্থায়ী, এটাকেই মূলত হচ্ছে কবিতাটাতে তুলে ধরা হয়েছে। তাহলে কবি এখানে কি বলছে দুঃখ করে, যে ড্যাফোডিল ফুল এত সুন্দর কিন্তু তার স্থায়িত্বকালটা তো সকালের সূর্যের মতো ক্ষণস্থায়ী।
সে ড্যাফোডিলকে ফুলকে অনুরোধ করে যে তুমি তো ভাই সন্ধ্যা পর্যন্ত থাকো। হ্যাঁ, তো বেসিক্যালি এটাকে সে তুলনা করছে আমাদের মানব জীবনের সঙ্গে, কারণ আমাদের মানুষের জীবনের উৎকৃষ্ট সময় হচ্ছে আমার এই যৌবনটা, এখন আমরা যেটা পার করতেছি এই সময় আসলে ভাই আমাদের যত কষ্ট করার, আমার যত স্কিল ডেভেলপ করার, এগুলো করে নিতে হবে। হ্যাঁ, এই যৌবন চলে গেলে আপনার পরে আফসোস করলেও টাইমটা আর আমার ফিরে আসবে না। হ্যাঁ, তাহলে মানুষের জীবনেও কিন্তু এরকম ক্ষণস্থায়ী, যেন গ্রীষ্মের এক পশলা বৃষ্টি, গরমে যেমন হচ্ছে আমরা বৃষ্টির দিকে তাকাই থেকে হা কখন বৃষ্টি আসবে, তেমন হচ্ছে আমাদের এই মানুষের ড্যাফোডিল ফুলের একটা ক্ষণস্থায়ী জীবন, যেটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না। গ্রীষ্মের এক পশলা বৃষ্টি বা ভোরের শিশির। হ্যাঁ, আমরা ভোরের শিশির দেখে যাই কি একটু সূর্যের আলো পড়লেই চলে যাই। তাহলে এখানে হচ্ছে সে এটা তুলে ধরছে আমাদের এই টু ড্যাফোডিলসে। তাহলে শর্ট লিভিং অফ হিউম্যান লাইফ নিয়ে এখানে কবি হিউম্যান বিং এবং ড্যাফোডিলকে তুলনা করেছেন সামার্স রেইন, গ্রীষ্মের এক পশলা বৃষ্টি, আর ভোরবেলা শিশিরের সঙ্গে, যেটা ক্ষণস্থায়ী। এখানে মূলত একটা দুঃখ ভারাক্রান্ত, এটা সরফুল মুডটা ড্যাফোডিলের সঙ্গে মানুষের লাইফ। হ্যাঁ, কবিতায় হচ্ছে এখানে বলছে কি হ্যাস্টিং ডে হার্ডলি পাসিং ডে। তাহলে ড্যাফোডিলকে ফুলকে সে প্রার্থনা করছে সন্ধ্যা পর্যন্ত তুমি কি থাকো। আর এখানে যে স্প্রিংটা, এটাকে মূলত ইউথের সঙ্গে তুলনা করা হয়েছে, আমাদের যে যৌবন, বসন্তকালটা যৌবনের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে অত্যন্ত আমাদের দুঃখ বেদনার সৃষ্টি করে এই কবিতাটা যখন আমরা পড়ি। হ্যাঁ, এরপর অ্যানাদার ওয়ার্ক যদি আমরা বলি আমাদের হেরিক সাহেবের, এটা হচ্ছে একটা হেসপেরিডেস, এটা হচ্ছে তার আরেকটা কবিতা। তাহলে আমরা এখানে দুইটা কবিতা দেখলাম, একটা হচ্ছে টু ড্যাফোডিলস আর একটা হচ্ছে হেসপেরিডেস। তাহলে এখানে মোটামুটি সে একটু সরফুল কথাবার্তা বলছে। এরপর আমাদের সেকেন্ড যে কবি, সে একটু হুজুর ছিল, রিলিজিয়াস পয়েট, তার নাম হচ্ছে জর্জ হারবার্ট। সে একটা সুন্দর কথা বলছে, লিভিং ওয়েল ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। মনে করেন আমাদের জীবনের চলার পথে অনেকে ভাই দুঃখ কষ্ট দেয়, অনেকে কটু কথা বলে। এখন আপনি যদি ভাই এই জিনিসটাকে মনের মধ্যে পুষে রাখেন, এটাতে তো ভাই তার কি যে আপনার কষ্ট হয়েছে তার কি কোনো কিছু যায় আসবে? উল্টা আপনার মনের ভিতর এটা ক্রমাগত পুঞ্জীভূত হয়ে আপনার মেন্টাল পিস নষ্ট করবে। তো আমাদের করা উচিত কি, এগুলো আমরা মাথার এক কোণে ফেলে রেখে আমরা নিজে কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে ভালো থাকা যায়, হ্যাঁ ওইটা আমরা চেষ্টা করব। আমার গার্লফ্রেন্ড আমার ছাইরে চলে গেছে, সমস্যা কি, আমি বিসিএস ক্যাডার হইয়া অন্যদের সাথে রিলেশন কইরা বিয়ে টিয়ে কইরা ফেসবুকে করা করা ছবি দিব, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতেছে। এটাই তো বেস্ট রিভেঞ্জ, লিভিং ওয়েল ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। এটাকে বলছে আমাদের রিলিজিয়াস পয়েন্ট জর্জ হারভার্ড। হ্যাঁ, দেখাইয়া দিতে হবে, এটা হচ্ছে আমাদের জর্জ হারভার্ড। হ্যাঁ, ঠুকরাকে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখে কি একটা মুভি আছে, কিন্তু তো ওখানে হচ্ছে ওই ক্যারেক্টার হয়ে যায় আর কি, কঠিন। তো এই জর্জ হারবার্ট যেহেতু একটু রিলিজিয়াস ব্যাপার স্যাপার তার, তাহলে সে তো একটু রিলিজিয়াস জিনিস টিনিস লিখবে। তাহলে সে লিখছে হচ্ছে ইস্টার উইংস, হ্যাঁ রিলিজিয়াস পোয়েম। হ্যাঁ, এই ছবি। তাহলে ইস্টার উইং এ সে মূলত যিশুর যে পুনরুত্থানের দিকটা মনে রেখে কবিতাটা রচনা করেছেন। তো আচ্ছা, ব্লক করে রাখবেন না গার্লফ্রেন্ড, তারা পাঠাবেন বন্ধু বান্ধবের দিয়ে ছবি পাঠাই দিবেন গার্লফ্রেন্ডের কাছে। তো ইস্টার উইং এ সে বলছে কি যিশুর পুনরুত্থানের দিকটা কবি বলেন। আচ্ছা, এখানে হচ্ছে কিন্তু আবার হ্যাঁ সাদিমে জরুর আনা, এখানে শুধু গার্লফ্রেন্ড, এটা বয়ফ্রেন্ডের ক্ষেত্রে সত্যি। বয়ফ্রেন্ডও যদি ওদের ছেলেটাকে দিয়ে চলে যায়, আপুরা একদম ক্যাডার হয়ে তারে ইয়ে করবেন, পুলিশ দিয়ে আনাবেন, হ্যাঁ অমুককে ধরে নিয়ে আসেন তো, হ্যাঁ বলতে বসে থাকো, তোমার সাথে ম্যাডাম পরে দেখা করবে, এরকম করে দিনের লাস্ট ভাগে দেখা করবেন। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এবার প্রতিশোধ আপনারা নিতে পারেন। যাক, এই জিনিসগুলো অবশ্য ক্ষমতাটা ব্যবহার করা ঠিক না, এটা জাস্ট ফর জোকিং। আপনারা ক্যাডার হচ্ছেন, আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে জনগণকে পারফেক্টলি হচ্ছে আপনারা সার্ভিস দিবেন। হ্যাঁ, তাহলে ইস্টার উইং কবিতায় কবি কি বলছে, যে যিশুর পুনরুত্থানের দিকটা উনি বলছে কি যে আমাদের মহান ঈশ্বর তো সৃষ্টি করছে, মানব যে সকল প্রাচুর্য দিছে আমাদের, হ্যাঁ বাট আমাদের যে মানবকুল আমরা কি করতেছি, আমরা ক্ষমতার মিসইউজ করতেছি। মিসইউজের ফলে কি হচ্ছে, আমাদের জীবনে নানা শোক তাপ বেদনার, হ্যাঁ গ্লানি হচ্ছে, বইতে হচ্ছে। কবি অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে অনুরোধ জানান, নতুন করে তুমি আসো হে যিশু, তুমি আবার পৃথিবীর বুকে নেমে আসো। আর কবি এটাও বলেন এমনটি ঘটার পর তিনি প্রভুর দয়ায় উড়ে যাবেন স্বর্গলোকে। হ্যাঁ, তাহলে ইস্টার উইংয়ে সে মূলত যে যিশুর পুনরুত্থানটা সে মনে করছে, যেহেতু সে হুজুর, তাহলে সে এটার দিকে খেয়াল রাখছে। এরপর তার ছবিটার দিকে একটু তাকান, এখানে দেখলে বুঝা যায় গলার মধ্যে তার একটা বন্ধনী টন্ধনী আছে না, কলার আছে একটা। হ্যাঁ, তাহলে সে এই কলারকে কেন্দ্র করে তাই একটা কলার নামে সে কবিতা লিখছে, দ্য কলার বাই জর্জ হারভার্ড। তাহলে এই কলারকে নিয়ে সে কবিতা রচনা করছে। এখন এই কলারটা কি, এটা কি গলবন্ধনী, এটা আমরা জানি। এখন এই গলা বন্ধনীটা মূলত রূপক, এটা দ্বারা কবি মানুষের শৃঙ্খলিত রূপকে দেখিয়েছেন, যে মানবতা বের হওয়ার পথে নানা ধরনের সাংসারিক বাধা বিপত্তি এসে দাঁড়ায়। কবি মনে করেন যে ভাই চারিদিকে তো হতাশা আসবে, বা হতাশা হওয়ার কোনো কারণ নাই, তোমার আত্মা পুরো স্বাধীন, তোমার মন যা চায়, মনে যেটা চায়
তুমি সেটাই করো, কেউ আটকে রাখতে পারবে না। জীবনটা তার একেবারে খোলামেলা রাস্তার মতো। তোমার একটা কাজ ভালো লাগছে না, তুমি ছাইড়া দাও, ছাইড়া দিয়ে তুমি অন্য একটা প্রোডাক্টিভ কাজ ধরো যেটা তোমার প্যাশন আছে। এটা হচ্ছে গলার কবিতার সারমর্ম। এরপর হচ্ছে কবি লিখছে আরেকটা, যে তার টেম্পল, তাহলে হুজুর মানুষ টেম্পল নিয়েও লিখছে সে। তাহলে দেখি আমরা জর্জ হার্ভার্ড যেহেতু সে হুজুর ছিল, তাহলে তার হচ্ছে গিয়ে সে যিশুর পুনরুত্থান নিয়ে লিখছে স্টার উইংস। এরপর সে লিখছে কি, গলার মধ্যে কলার আছে, তার কলার। আর হুজুর মানুষ তো সে টেম্পল নিয়ে লিখবেই। তাহলে হচ্ছে এই তিনটা আমরা মনে রাখবো জর্জ হার্ভার্ডের পক্ষ থেকে। এরপর কমনওয়েলথ পিরিয়ড শুরু হওয়ার পর তার আমরা একবার একটা কুইক একটা রিক্যাপ করে আসি তাহলে। হ্যাঁ, ছোট্ট একটা পিরিয়ড, এটা আমরা একটু দেখে আসি। তাহলে আমার ক্যারোলিন, এই যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল, তাহলে 1625 থেকে যে 1649 এই টাইমে কি হয়ে গেল, এখানে হচ্ছে দুইটা গ্রুপ, ক্যাভালিয়ার্স আর রাউন্ড হেডস। এখানে ক্যাভালিয়ার্সরা পরাজিত হয়, আমাদের প্রথম চার্লসকে ধরে শিরচ্ছেদ করে দেওয়া হয়। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাই রবার্ট হেরিক, থমাস কেরু, জন সাকলিং, রিচার্ড লাভলেইস, এসব কবিদের। তো এখানের মধ্যে কবিদের মূল থিম ছিল কি, আজকের জন্য বাঁচো, কার্পে ডিএম। রবার্ট হেরিক টু ক্যাভেলিয়ার পয়েট ছিল, উনি কি লিখছে, টু ড্যাফোডিলস লিখছে, যেখানে জীবনকে সে ক্ষণস্থায়ী এটার সাথে তুলনা করছে। সে প্রার্থনা করছে ড্যাফোডিলের কাছে, যদি তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে আমরা একসাথে সান্ধ্যকালীন প্রার্থনায় অংশ নিতে পারতাম। বলছে কি যে এটা একটা সরফুল কবিতা, সামার্স রেইন, মর্নিং ডিউ সঙ্গে সে তুলনা করছে। সে বলছে বসন্ত হচ্ছে আমাদের, যৌবনটা হচ্ছে আমাদের বসন্তকালের মতো যেটা দ্রুত চলে যায়। আর একটা সে লিখছে হিসপেরিডেস। আর এরপর হচ্ছে আমরা জর্জ হার্ভার্ডকে দেখলাম, সে বলছে কি লিভিং ওয়েল ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তাহলে সে হচ্ছে আমাদের মোটামুটি, যেহেতু হুজুর মানুষ, সেই স্টারউইং, কলার আর টেম্পল নিয়ে লিখছে। এরপর হচ্ছে আমরা আসব আমাদের আরেকটা পিরিয়ডে, যার নাম হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। হ্যাঁ, তাহলে এই কমনওয়েলথ পিরিয়ডে যেটা হয়, ওই সময় তো কি হইলো, আমাদের এর আগের পিরিয়ডটাকে, আমাদের যে রাজাকে তো হচ্ছে সে শিরচ্ছেদ করায় ফেললো। এখন শিরচ্ছেদ করার পর এই সময় ক্ষমতায় আসলো হচ্ছে পার্লামেন্টেরিয়ান গ্রুপ। হ্যাঁ, যারা এতদিন সংসদ মানে গণতন্ত্র গণতন্ত্র চিল্লাচ্ছিল, পার্লামেন্টেরিয়ান আসছে, পার্লামেন্টের এবার জয় জয়কার। তাদের লিডার ছিল পিউরিটান লিডার অলিভার ক্রমওয়েল, সে হচ্ছে ক্ষমতায় বসলো। তাহলে এটা আসলো আমাদের কমনওয়েলথ যুগ। কখন থেকে কখন, এটা মাত্র 11 বছর হয়েছে, 1649 থেকে 1660 পর্যন্ত, এটা হচ্ছে আমার কমনওয়েলথ পিরিয়ড। তাহলে এই পিরিয়ডের মধ্যে থমাস হবস নামে একটা কবি বলছে, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, এটা বলছে কে, থমাস হবস। এখন আপনারা বলে ফেলেন নলেজ ইজ পাওয়ার, এটা বলছে কে, নলেজ ইজ পাওয়ার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বেকন সাহেব বলছে। আর দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার বলছে আমাদের থমাস হবস। তাহলে আমরা যদি এতটুকু বলি নলেজ ইজ পাওয়ার, তাহলে এটা বলছে আমাদের বেকন। আর এর আগে যদি আমরা এন্ড যুক্ত করে দিই, তাহলে সেটা কি হবে, থমাস হবস হবে। তো এই যুগে হচ্ছে একজন মহাকবি আসেন, তার নাম হচ্ছে জন মিল্টন। তো উনি হিস্টোরিয়ান ছিলেন, পয়েট ছিলেন, জার্নালিস্ট ছিলেন। তো এই জন মিল্টনকে বিখ্যাত মহাকবি বলা হয়, এপিক পয়েটের জন্য সে খুবই বিখ্যাত। তো সে কিন্তু হচ্ছে শেষ অবস্থায় অন্ধ হয়ে যায়, অন্ধ কবি ছিল। আর বাংলার মিল্টনকে বলা হয় হেমচন্দ্র নামক একজন কবিকে, উনিও শেষ জীবনে অন্ধ হয়ে যান। এই কারণে তার সাথে মিল রেখে হচ্ছে জন মিল্টনের নামকরণ করা হয়েছে বাংলার মিল্টন। এখন দেখি আপনারা বলে ফেলেন তো, বাংলার এসকট তাহলে কাকে বলে, বাংলার এসকট কাকে বলা হয়, বাংলার এসকট, আমাদের এসকট বলা হচ্ছে বঙ্কিমকে। তাহলে সে কে ছিল, সে হচ্ছে গ্রেট মাস্টার অফ ভার্স ছিল। আর রেনেসা যুগের সর্বশেষ মহাকবিও তাকে বলা হচ্ছে, জন মিল্টনকে। তাহলে মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স, আমরা যে ওই অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করছিলাম, এটা সে খুব সুনিপুণ ভাবে ব্যবহার করছে, এ কারণে তাকে মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স বলা হচ্ছে। তাহলে তার ফার্স্ট যে পাবলিশড পোয়েম, তার নাম হচ্ছে অন শেক্সপিয়ার, অন শেক্সপিয়ার প্রথম পোয়েমের নাম। হ্যাঁ, অনেকে হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের বলে, বাট এটা হচ্ছে আপনার, এটা আমরা আরো পরে দেখবো, কারণ ওই সময় আসলে মানে যুগসন্ধিক্ষণ টাইপ, একদম লাস্টের দিকের একটা ইভেন্ট, যে আমার কমনওয়েলথ পিরিয়ড শেষ হলেই তো আমার নিও ক্লাসিক্যালটা শুরু হবে। তো এই কারণে হচ্ছে এই কনফিউশনটা ক্রিয়েট হয়। এরপর মিল্টনস ফার্স্ট পাবলিশ পোয়েম ছিল অন শেক্সপিয়ার। তো উনি দুইটা এপিক লিখছিল, একটার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট, আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। এটা অন্ধ অবস্থায় লেখেন, এটা হচ্ছে তার এপিক পোয়েম। তাহলে এই যে প্যারাডাইস লস্ট, এটার যদি আমরা ক্যারেক্টার গুলো দেখি, সেই যে ওই অ্যাডাম ইভের কাহিনী, সেম কাহিনী, এটা আপনারা সবাই জানেন, তাদেরকে শাস্তি দিয়ে পৃথিবীতে নাম ফেলা হয়। তো এটা হচ্ছে শয়তান দ্বারা সে প্ররোচিত হয়েছিল, আর শয়তানের হচ্ছে কি ছিল, সিন এন্ড ডেথের চিলড্রেন ছিল আপনার এই শয়তান। তাহলে ওই সেম অ্যাডামের ইভের কাহিনী, এটা ক্যারেক্টার ম্যাপ অফ প্যারাডাইস লস্ট। তো এখানের যেটা থিম, এটা পরীক্ষায় আসে, থিম অফ প্যারাডাইস লস্ট এটা কি, এটাতে হচ্ছে কি জাস্টিফাইজ দ্য ওয়েজ অফ গড টু ম্যান। তাহলে ঈশ্বরের যে একটা, গডের যে একটা প্ল্যান আছে, এটাকে সে জাস্টিফাই করা হয় প্যারাডাইস লস্টে। এবং প্যারাডাইস লস্টে আমাদের শয়তান একটা কঠিন ডায়লগ দেয়,
সে বলে বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, মানে আমি স্বর্গের মধ্যে গোলামি করব না, আমি সার্ভ করব না, আমি বরঞ্চ নরকে থাকলে আমি রাজার মতো থাকবো। এটা কার উক্তি? এটা হচ্ছে শয়তানের উক্তি। কোথায় থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে নেওয়া হয়েছে। পরীক্ষায় আসবে যে প্যারাডাইস লস্টের উক্তি কোনটি, তাহলে কি হবে? এটা বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। কে বলছে? শয়তান বলছে, স্যাটান। তাহলে এটা হচ্ছে প্যারাডাইস রিগেইন। তাহলে তার দুইটা, ওই যে আবার তারা ফিরে পাইলো, এটা নিয়ে হচ্ছে প্যারাডাইস রিগেইনড। এরপর হচ্ছে গিয়ে তার আর একটা পোয়েম ছিল, নোবেল ড্রামা, এটা হচ্ছে স্যামসন অ্যাগনিস্ট। তো স্যামসন অ্যাগনিস্ট কবির শেষ একটা রচনা ছিল এটা। এখানে সে দেখায় কি ইসরায়েলের বীর নেতা স্যামসন অন্ধ অসহায় হয়ে ফিলিস্তিনিদের দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। মানে এখনকার যার যেটা কাহিনী হচ্ছে অরিজিনালি, তার জাস্ট উল্টা পার্সপেক্টিভ। তাহলে ইসরায়েলের নেতা ছিল স্যামসন, তাকে ফিলিস্তিনের অত্যাচার করছে, অত্যাচার করে সে অন্ধ অসহায় হয়ে গেছে, এবং তার প্যালেস্টাইনের যে প্রভু ছিল তাদের আনন্দ দানের জন্য স্যামসনকে একটা প্রমোদস্থলে, হ্যাঁ, একটা পার্টি সেন্টারে নিয়ে যাওয়া হয়। বাট ওখানে হচ্ছে গিয়ে প্রাসাদের বিল্ডিং টিল্ডিং ভেঙে তারা সবাই মারা পড়ে, দর্শক প্রভুরা। তো এটা নিয়েই হচ্ছে, এটা লিখছে কি স্যামসন অ্যাগনিস্ট। এখানে মূলত মিল্টন জীবনযুদ্ধে পরাজিত আশাভঙ্গের নিরুৎসাহ এবং রোমান্টিক কবির মতোই বিষাদগ্রস্ত অথচ ক্লাসিক কবির মতোই আদর্শের অবিচল। এটা হচ্ছে স্যামসন অ্যাগনিস্ট। তো এরপর জন মিল্টন তার বন্ধু এডওয়ার্ড কিং এর মৃত্যুতে লিখছে হচ্ছে লাইসি ডাস। হ্যাঁ, এলিজি লিখছে সে লাইসি ডাস নামে। এবং এখানে সে ইম্পর্টেন্ট কথা বলছে জন মিল্টন, দ্য চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। তাহলে হচ্ছে আমরা সকালের সূর্য দেখে, সকাল দেখে যেমন পুরো দিনটা কেমন যাবে এটা আমরা বিবেচনা করতে পারি আমাদের ওয়েদার দেখে, তেমনি ছোটবেলা দেখে কিন্তু একটা মানুষ ভবিষ্যতে কেমন হবে এটা নিরূপণ হয়ে যায়। এটাই জন মিল্টন বলছে। তার সনেটের নাম হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস সনেট। আর মিল্টনের একটা পয়েম হচ্ছে ও নাইটিঙ্গেল। আর তার প্রবন্ধ, এটার নাম হচ্ছে এরিওপেজিটিকা। তাহলে জন মিল্টনের যদি আমরা দেখি, আমরা একটু সামারি করি জন মিল্টনকে, তাহলে সে ছিল হচ্ছে আমাদের এপিক পয়েট ছিল। তাকে কি বলা হচ্ছে? মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স বলা হচ্ছে। বলেন তো আপনার ফার্স্ট পাবলিশড পোয়েম কি ছিল? মিল্টনের ফার্স্ট পাবলিশড পোয়েম কোনটা ছিল এগুলোর মধ্যে? প্রথম সে কোনটা প্রকাশ করছে? হ্যাঁ, এইটা এখানে নাই, কারণ আমি আপনাদের জিজ্ঞেস করছি। এটা হচ্ছে আমার অন শেক্সপিয়র। এটা ছিল কি তার ফার্স্ট পাবলিশড পোয়েম। এবার বুঝেন অন্ধ ছিল কিভাবে এত কিছু লিখছে, সে অন্যের হেল্প নিছে, বাট মানে অন্ধত্বর পরেও তার প্রতিভা কিন্তু অবদমিত হয় নাই। এবং এই অন্ধ অবস্থায় কিন্তু সে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন দুইটা টপ নচ গিফট দিছে আমাদের। এরপর তার ড্রামার নাম ছিল স্যামসন অ্যাগনিস্ট, তার এলিজি ছিল লাইসিডাস। বলেন লাইসিডাস কার মৃত্যুতে লেখা? কোন বন্ধুর মৃত্যুতে? হ্যাঁ, এটা হচ্ছে কিং এডওয়ার্ড, এডওয়ার্ডের মৃত্যুতে লেখা। এরপর তার সনেটের নাম হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস, ও নাইটিঙ্গেল তার পোয়েম, আর এরোপেজিটিকা হচ্ছে তার প্রোস। এরপর মিল্টনের পর আমরা আরেকজন মেটাফিজিক্যাল পয়েন্ট পাবো। মেটাফিজিক্যাল পয়েন্ট কিন্তু সব শেষ হয় না। অ্যান্ড্রু মার্ভেল, তার গুরুকে সে অবলম্বন করে। জন ডান তার গুরু ছিল, হ্যাঁ, কঠিন, তো ওই গুরুর পথেও সে হাঁটছে। তার কিছু পয়েম ছিল, টু হিজ কয় মিস্ট্রেস, দ্য ডেফিনেশন অফ লাভ, আর হচ্ছে দ্য গার্ডেন। ওই যে সেও মোটামুটি প্রেম ভালোবাসার কথা কিন্তু নিয়ে আসছে, গুরুকে সে ফলো করছে। সে টু হিজ কয় মিস্ট্রেসে কি বলছে? এখন তো সময় ভালোবাসা। তার প্রেমিকাকে বলছে যদি তাদের যথেষ্ট পরিসর সময় থাকতো তবে তার প্রেমিকার লজ্জাশীলতা সে কিছু মনে করতো না। এখন তো ভাই আমার হাতে টাইম নাই, খুব সময় কম, যা ভালোবাসার এখনই ভালোবাসতে হবে, মিলন করলে এখনই করে ফেলতে হবে, আমার হাতে সময় নাই বেশি। সে বলছে সৌন্দর্য ক্ষণস্থায়ী, এক সময় তো এই সৌন্দর্য আর থাকবে না। কবি এ কারণে প্রিয়ের সাথে কিছু সময় খেলা করতে চান। কবি জানেন এই সময় তার স্থির থাকবে না, একদিন শরীর ছাই বর্ষে রূপ নেবে। তাহলে সে গুরুর পথে গিয়ে টু হিজ কমিউনিস্টেসে বললো কি, যে এখন তো সময় ভালোবাসার, এখনই সময় কাছে আসার, কাছে থাকুন গ্রামীণ ফোনের মতো, টু হিজ কয় মিস্ট্রেস। তাহলে এখানে কবি বলেছেন কি, লাভ ইজ নো এজ। আসলেই কবির এই কথা কিন্তু ভুল, ভালোবাসার বয়স নাই। হ্যাঁ, আমাদের খুব সুখে শান্তিতে দমন কাটাচ্ছে আর কি। হ্যাঁ, এ নাজুলের কথা বলা যায়, খেলাধুলার কথা বলছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। হ্যাঁ, তাহলে অ্যান্ড্রু মার্ভেল হচ্ছে গিয়ে তার আরেকটা কবিতা হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ, এটা হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল। তাহলে এখানে এই দেখেন, মানে কবিতার কত পাঠ পারে সে, এখানে হচ্ছে খেলাধুলার কথা বলছে না। এবার সে কি বলতেছে যে শারীরিক ভালোবাসা অনেক হয়েছে, এখন আমরা একটু আধ্যাত্মিক, একটু উপরওয়ালারে ডাকি। হ্যাঁ, অনেক হয়েছে। সে বলছে কি, ভালোবাসা তো ভাই স্বর্গীয় বিষয় বলে মনে করেন, তবে ভালোবাসায় কঠিন লেভেলের হতাশার মিশ্রণ আছে। পৃথিবী তো ভাই দুইজনকে দুই দিকে রাখছে, কাউকে মিলতে দিচ্ছে না। হ্যাঁ, পৃথিবীটা সমতল না। হ্যাঁ, বাঁকা রেখা যে কোনো স্থানে মিলতে পারে, কিন্তু কবি এবং তার প্রেমিকা দুইটা দুইটা সরল রেখায় সে অবস্থান করতেছে, কখনোই সে মিলবে না। তারা বলছে তুমি বাদ দাও,
শারীরিক প্রেমের কথা এটা বক্ররেখা, তুমি সরল রেখায় আসো, তুমি একটা আধ্যাত্মিক প্রেমের কথা বলো, সে এখন স্পিরিচুয়ালিটির দিকে চলে গেছে ঠেকা খায়া। তাহলে সে বলছে কি যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, তাহলে সে এই প্রেমের কথা বলছে আমাদের এখানে। তাহলে হচ্ছে এই গেল আমাদের কে, আমাদের অ্যান্ড্রু মার্ভেল। তাহলে আমাদের কমনওয়েলথ পিরিয়ডে কি হইলো, এন্ড অফ নলেজ ইজ পাওয়ার। তাহলে এখানে থমাস হবস এটা দিয়ে শুরু করছে, এখানে আমরা দেখতে পাই অলিভার ক্রমওয়েল সে ক্ষমতায় বসলো, বসে এই যুগের বিখ্যাত কবি ছিল জন মিল্টন, অ্যান্ড্রু মার্ভেল এরা। মিল্টন হচ্ছে অন্ধ অবস্থায় আমাদের বিশাল বিশাল হচ্ছে এ করছে, কাজ করছে সে। সে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, এ নোভেল ড্রামা দিছে স্যামসন অ্যাগনিস্ট, তারপর লাইসিরাস, অন হিজ ব্লাইন্ডনেস, ও নাইটিঙ্গেল নামক পোয়েম, অ্যারোপেজিটিকা, এগুলো সে আমাদের উপহার দিছে। হ্যাঁ, আর তাকে বলা হইতো কি মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স। আর আমরা দেখলাম কি যে প্রেম স্বর্গ থেকে এসে সে আমাদের জন ডানের বন্ধু ভাই শিষ্য সবগুলোই বলতে পারি আমরা। আরেকটা মেটাফিজিক্যাল পয়েন্ট সে লিখলো টু হিজ কয় মিস্ট্রেস, সে বলছে হচ্ছে কি এখন তো সময় ভালোবাসার। এরপর সে কি বললো, ডেফিনিশন অফ লাভের কথা বললো, ভালোবাসা কেমন হবে। হ্যাঁ, এরপর সে দ্য গার্ডেনের কথা বলছে। তাহলে এই তিনটা তার পয়েন্ট ছিল। তাহলে এরপর আমরা চলে আসব আরেকটা এইজে, এটা হচ্ছে আমার নিও ক্লাসিক্যাল এইজ। তাহলে নিও মানে হচ্ছে নতুন, তাহলে ক্লাসিক্যালের দিকে নতুন ভাবে শুরু হচ্ছে সবকিছু। হ্যাঁ, এটাকে আমরা বলছি কি নিও ক্লাসিক্যাল। তাহলে আগেরটা হচ্ছে ওল্ড ক্লাসিক ছিল, এখন হচ্ছে কি ইউনিক স্টাইলে নতুন করে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এইজ আমার। কখন থেকে কখন, 1660 থেকে 1798 পর্যন্ত এই পিরিয়ডটা, এটা হচ্ছে আমার নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে এটাকে কেন নিও ক্লাসিক্যাল বলা হচ্ছে, আমরা আগে দেখছি কি ওই সময় আমাদের গ্রিস রোমে খুব ভালো ভালো জিনিসপত্র রচিত হইতো। তখন হচ্ছে যেসব কাব্য রচিত হইতো এগুলোর মধ্যে একটা টেস্টফুল ছিল, সবাই সেন্সিবল ব্যবহার করতো। হ্যাঁ, তো আগের যে ধারা এটা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এটাকে বলা হচ্ছে কি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের থিম। তো এখানে সবাই কি বলছে যে আর্ট ফর হিউম্যানিটিজ সেই, যে আগের অবস্থায় আমরা ফিরে যাব। আর্ট ফর আর্ট সেক ওয়াজ নট প্রেজেন্ট ইন দিস এইজ, যে আমরা কাব্য যে রচনা করব, আমরা কি ভাই শুধুমাত্র সাহিত্যের ভাবভঙ্গি প্রকাশের জন্য লিখবো? আমাদের কাব্য রচনা করতে হবে মানুষের জন্য। ওই যে গরিব বস্তিতে মানুষটা থাকে তার দুঃখ কষ্ট নিয়ে কবিতা রচনা করতে হবে, আমাদের সমাজের কথা ভাবতে হবে। এটা হচ্ছে আর্ট ফর হিউম্যানিটির সেক। এটা কার থিম ছিল, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের থিম ছিল। তাহলে এই যে হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফরেলে ঠুস, তাহলে এই মর্মটা বুঝে এই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডে এগুলো রচিত হয়েছে। মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ বসলে সোনার মানুষ হবি। তাহলে আসলে হচ্ছে আমাদের যে রিলেশনটা একটা মানুষের সঙ্গে, মানুষের সাথে ভালো ব্যবহার, সে হচ্ছে গিয়ে সবসময় হচ্ছে মনে রাখে। তাহলে এই যে হচ্ছে মনুষ্যত্বে বিনিয়োগটা, আমরা সবার সাথে ভালো ব্যবহার করব, ক্ষমতার অপব্যবহার করব না। আপনারা এখানে অনেকে ক্যাডার আছেন, বড় বড় পোস্টে যাবেন, এসপি হবেন, ডিসি হবেন, ক্যাডার হবেন, মানুষের সাথে ভালো বিহেভটা যাতে থাকে, ক্ষমতার অপব্যবহার যাতে না করা হয়, কারণ মানুষের সঙ্গে বিনিয়োগটাই, সম্পর্কটাই তাহলে দিন শেষে ম্যাটার করে। হ্যাঁ? তাহলে এই যে আর্ট ফর হিউম্যানিটি সেক, এটা ছিল হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একটা থিম। তাহলে এই যে ক্লাসিক্যাল কথাটা প্রথম হচ্ছে গিয়ে আপনার ব্যবহার করছে অলাস গেলিয়াস। তিনি দুইটা ভিন্ন জাতের শিল্পের উল্লেখ করেন, স্ক্রিপ্টর ক্লাসিকাস আর স্ক্রিপ্টার প্রোলেতারিয়াস। এটা হচ্ছে শিক্ষিত সমাজের সাহিত্য ছিল। হ্যাঁ, দুইটা ভিন্ন জাতের, যেটা ক্লাসিক, হ্যাঁ শিক্ষিত সমাজ, আর প্রোলেতারিয়েট যেটা এই যে আমাদের মতো হচ্ছে আমরা ন্যাচারাল পাবলিক, হ্যাঁ এটা হচ্ছে প্রাকৃতিক জনগণের জন্য এই প্রোলেতারিয়েট, এই সাহিত্যটা রচনা করা হয়। তাহলে দুই টাইপের, একটা উচ্চ মার্গের জন্য আর একটা আমাদের নিম্ন মার্গ আমরা যারা আছি। ওহো, আন্টি দেখে ফেলছে, হ্যাঁ রে এটা তো খবর হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ অথার যে ছিল এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে, আমরা দেখতে পাই আমাদের জন ড্রাইডেন, আইসা সে ড্রাইড করে ফেলবে সবকিছু। ড্যানিয়েল ডিফোকে দেখতে পাই, স্যামুয়েল জনসনকে দেখতে পাই, আর হচ্ছে আমরা আলেকজান্ডার পোপকে দেখতে পাই এই যুগে। এখন এই যুগটাকে হচ্ছে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, 1660 থেকে 1700 পর্যন্ত, এটা হচ্ছে এইজ অফ ড্রাইডেন। মানে এই যুগে ড্রাইডেন এত পাওয়ারফুল ছিল, তার নামেই এটা নামকরণ করা হয়েছে। এরপর আসছে দ্য অগাস্টান এইজ, 1700 থেকে 1745। এটা হচ্ছে আলেকজান্ডার পোপ আমরা দেখতে পাই এই সময় খুব প্রভাবশালী, এটা তার নামে করা হয়েছে। এরপর এইজ অফ সেন্সিবিলিটি, এই টাইমে এসে মানুষ খুব সেন্সিবল সাহিত্য রচনা করে, 45 থেকে 98, এটার নাম দেওয়া হয়েছে এইজ অফ জনসনের নামে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এই শর্টার এইজটা পরীক্ষায় আসবে। নিচের কোনটা রেস্টোরেশন পিরিয়ডের অন্তর্গত নয়, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের অন্তর্গত নয়। হ্যাঁ, তাহলে এই তিনটা থেকে এটা আমাদের একটু মনে রাখতে হবে ভালোভাবে। তাহলে আমরা রেস্টোরেশন জিনিসটা কি, এখন আমরা কমনওয়েলথ পিরিয়ডে তো ভাই দেখলাম যে মোটামুটি তারা আগের রাজারে শিরচ্ছেদ কইরা নিয়ে আসলো পার্লামেন্টেরিয়ানদের,
আনার পর তারা দেখলো চমৎকার আমাদের গণতন্ত্রের খেলা, যে আমাদের তো গণতন্ত্রের বুলি ঝুলাই ব্যাপক পরিমাণে লুটপাট চলতেছে, আমাদের মানুষদের তো পথে বসায় ফেলতেছে। পরে তারা কান টান ধরলো, রে ভাই অনেক হইছে, আমার আর এই গণতন্ত্র ভাই লাগতো না, আমি এবার ভাই ঠিক আগের মতো আগের অবস্থায় ফিরে যাবো, আমি আবার রিস্টোর করব, আগে যা আসিল সেটাই ভালো। পরবর্তীতে তারা আবার কি হইলো, আবার তারা ক্ষমতায় বসাইলো রাজারে। তাহলে এইভাবে চলে আসলো আমাদের পটভূমিকায় রাজা চার্লস টু, 1660 সালে, রেস্টোরেশন অফ চার্লস টু। তাহলে তবে এখানে চার্লস টু আসার পরেও একটা মজার কাহিনী ছিল, এখানে আবার একটা গ্রুপ আসছে, ভণ্ড গ্রুপ। হ্যাঁ, ভণ্ড গ্রুপ বলতে তারা চারিদিকে প্রচার করছে কি, যে নাচ গান করা যাবে না, পার্টি করা যাবে না, হ্যাঁ, ভালগার খারাপ কথাবার্তা বলা যাবে না, হ্যাঁ, বিশ্রী কথাবার্তা বলা যাবে না তারা, এবং ফ্যাশনেবল কোনো ক্লথও পরা যাবে না, তোমাদের প্রধান ডিউটি হচ্ছে তোমরা শুধু গডকে গ্লোরিফাই করবা। হ্যাঁ, এই যে হচ্ছে শুদ্ধবাদীর দল, তাদেরকে বলা হইতো কি, পিউরিটান, পিউরিটান গ্রুপ। তাহলে হচ্ছে এই পিউরিটান সোসাইটিতে হচ্ছে এই ধরনের ক্রাইম, যে ধরনের ক্রাইমই হোক, এটার জন্য কঠিন লেভেলে শাস্তি দেওয়া হইতো। অ্যাডাল্টারি, এটা ব্যভিচার তো এখনো ক্রাইমই আছে। বাইবেল হচ্ছে লিটারেলি ওয়ার্ড অফ গড ছিল। হ্যাঁ, তাহলে মানে এক্সট্রিমলি মোরালিটি গুলোকে জাজ করা হইতো, এটা হচ্ছে পিউরিটান সোসাইটি, কঠিন লেভেলের ঝামেলা হইতো। এখন ভাই পিউরিটান যুগে আপনি খারাপ জিনিসকে ইয়ে করতেছেন, ঠিক আছে, কোনো সমস্যা ছিল না, বাট এখানে কিছু কাহিনী হইতো, কিছু মকারি হইতো। তো এটাকে নিয়ে আমাদের একজন বিখ্যাত কবি স্যামুয়েল বাটলার, স্যামুয়েল বাটলার একটা কঠিন স্যাটারিক্যাল পোয়েম লিখছে এদেরকে নিয়ে। এটার নাম হচ্ছে হুডিব্রাস। মানে এই হুডিব্রাসটা মূলত পিউরিটানদের কঠিন ভাবে, তাহলে বাটলার পিউরিটানদের বাটে আঘাত করছে কঠিন ভাবে, পাশা লাল লাল করে ফেলছে এটা লিখে। এখানের মধ্যে সে দেখায় এই গল্পের নায়ক হচ্ছে স্যার হুডিব্রাস। এখন তারা হচ্ছে চারিদিকে ঘুরে ফিরে মানুষকে বলতে গিয়ে, তোমরা ভালো হও, হ্যাঁ, তোমরা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উচ্ছ্বাস এগুলো কইরো না, তোমরা পিওর হয়ে যাও, তোমরা মুক্ত হয়ে যাও। বাট দেখা গেল কি, তারা সবাইকে মুক্ত হইতে বলতেছে, বাট নিজেদের মধ্যেই গ্যাঞ্জাম, তারা নিজেদের মধ্যে তর্কাতর্কি চলতেছে, বাকবিতণ্ডা, কলহ, আক্রমণ সবই চলতেছে। এখন ভাই তুমি নিজেরা বলতেছো যে পিওর হও পিওর হও, বাট তোমার নিজের মধ্যেই তো গ্যাঞ্জাম, তার কেমন না? এখন এই যে পিউরিটান যারা ছিল বিশুদ্ধবাদী, তাদের মধ্যে আবার দুইটা গ্রুপ ছিল, প্রেসবিটেরিয়ান আর স্বতন্ত্র। এখন এই দুইটা গ্রুপের মধ্যে মানে তারা তো চারিদিকে দেখাচ্ছে তাদের মতো সাধু তো আর নাই, কিন্তু তারা নীতির পরাকাষ্ঠা দেখাতে গিয়ে তাদের যে ভণ্ডামি এটা প্রকাশ করে ফেলতেছিল। তারা বলতেছে এদিকে প্রেম করো না, আবার কিন্তু বিধবার সুন্দর বিধবা টিধবা দেখলে তারা আবার প্রেম করতে তাদের দেরি হইতো না। তারা এদিকে বলতেছে যে আংটি মাংটি নেওয়ার দরকার নাই, জ্যোতিষীরা ভণ্ড, আবার তারা এদিকে গোপনে আবার জ্যোতিষীয় পরামর্শ নিচ্ছে। তাহলে এদিকে তারা কি করতেছে, পবিত্রতার মুখোশ ধরতেছে, মুখে পবিত্রতার কথা বলতেছে, কিন্তু কাজে আবার নবডঙ্কা। তো এদেরকে কঠিনভাবে আক্রমণ করছে এই হুডিব্রাসে স্যামুয়েল বাটলার। হ্যাঁ, তবে সে ধরনের এই ধরনের মনোভাবের সকল শ্রেণী পেশার মানুষকে আসলে সে আক্রমণ করছিল, মুখোশটা খুলে দিছিল। এই কারণে হচ্ছে আমাদের বর্তমান সময় তো সেম কথা দেখা যায়, আমরা দেখতে পাই না বর্তমানেও। হ্যাঁ, তাহলে এই হুডিব্রাসটা হচ্ছে একটা স্যাটারিক্যাল পোয়েম বাই আমাদের স্যামুয়েল বাটলারের, বাই স্যামুয়েল বাটলার। তাহলে স্যামুয়েল বাটলার তাহলে হুডিব্রাসে এদেরকে বাটায় আঘাত করলো। কাদেরকে আঘাত করছে বর্তমানে, এই যে ভাই আমি ঘুমে থাকি আমার হিসাব থাকে না, এগুলো হচ্ছে পিউরিটানের প্রতিনিধি, বর্তমান পিউরিটান, যে আমার ভাই ঘুমে থাকি আমার হিসাব থাকে না, এগুলো ভাই এডিট করা যায়, হ্যাঁ, আমার নামে যা আছে এগুলো এডিট করা যায় ভাই, আমি খুবই ভালো মানুষ। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমার হুডিব্রাস লিখছে এদেরকে নিয়ে। এরপর আমরা আরেকজন কবি দেখতে পাবো, জন বানিয়ান। সে একটু হুজুর মানুষ, সে কটাকটর্ক করে নাই, সে হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস লিখছে। বলে ফেলেন তো পিলগ্রিম মানে কি, পিলগ্রিম শব্দের অর্থ কি? পিলগ্রিম, হ্যাঁ, এটা হচ্ছে তীর্থযাত্রী, পিলগ্রিম, তীর্থযাত্রীকে পিলগ্রিম বলে। তাহলে এই পিলগ্রিম প্রোগ্রেসে সেটা খুব সুন্দর কথা বলছে, ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। মানে আমরা যখন প্রার্থনা করবো সৃষ্টিকর্তার কাছে, যখন যায় নামাজে বসে আপনারা নামাজ পড়বেন, সৃষ্টিকর্তার কাছে মন্দির মসজিদ গির্জায় গিয়ে প্রার্থনা করবেন, তখন হচ্ছে ভাই আপনার অন্তর থেকে করবেন, বলার দরকার নাই। আপনি উপরওয়ালার কাছে চান, আপনি আপনার কাজ করে যান, উপরওয়ালার কাছে চান, উপরওয়ালা আপনাকে দিবে। তাহলে প্রেয়ারের মধ্যে হচ্ছে আমাদের একটা হার্ট থাকতে হবে উইদাউট ওয়ার্ডস। শুধুমাত্র কথার বুলি আমি ফুটাইলাম, আমি নামাজ কালাম পড়লাম, বাইরে এসে মানুষকে কথা দিয়ে জর্জরিত করলাম, কষ্ট দিলাম, এটাতে লাভ নাই, হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা হচ্ছে জন বানিয়ানকে দেখলাম পিলগ্রিমস প্রোগ্রেসটা, না এটা থেকে তীর্থযাত্রী লিখছিল না, ব্যাপারটা এরকম, জাস্ট পিলগ্রিমের হচ্ছে এটা বলছে।
বাংলাটা। তাহলে এরপর আমরা দেখতে পাবো আমাদের রেস্টোরেশন পিরিয়ডে একটা কবি আসবে, যে আয়সা চারিদিকে খালি ড্রাই আর ড্রাই ড্রাই করে ফেলবে পুরো দুনিয়া। তাহলে যে ড্রাই করে ফেলছে সমালোচনা করতে করতে, সেই হচ্ছে গিয়ে আমাদের জন ড্রাইডেন। তাহলে জন ড্রাইডেনের কথা মাথায় আসলে আমাদের কি আসবে? সে আমাদের কঠিন লেভেলের সমালোচনা করছে। তার প্রথম যেটা ট্র্যাজেডি প্লে ছিল তার নাম হচ্ছে অল ফর লাভ। তাহলে অল ফর লাভ লেখা হয়েছিল মূলত ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করে। ব্ল্যাঙ্ক ভার্স বলতে আমরা তো জানি এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। এরপর সে লিখছিল অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। আমরা তো ক্লিওপেট্রা সম্বন্ধে সবাই জানি, যে মিশরের রানী অনিন্দ সুন্দরী ছিল, তার প্রেমে সবাই হাবুডুবু খাইতো, এবং তার একটা কঠিন থিওরি ছিল, সে তার যাকেই তার ক্ষমতার পথের কাটা মনে করতো তারই সে বিয়ে করে ফেলতো, মানে কঠিন থিওরি। এবং বিয়ে টিয়া করার পর আবার হারাই দিত, ভাগাই দিত। তাহলে কঠিন। হ্যাঁ, তো এটাকে নিয়ে লিখছে কি সে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা। একটু এটার থিমটা কি? এটা হচ্ছে অল ফর লাভে বলা হয়েছে। ইয়েস, অল ফর লাভই মূলত হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রার কথা বলা হয়েছে। তো এখানে জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোমের নতুন সিজার হন অক্টোভিয়াস সিজার। তার ভগ্নিপতি ছিল অ্যান্টনি। এখন অ্যান্টনি বউ পোলাপান ছাড়া সে ক্লিওপেট্রার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তাদের প্রেমের সম্পর্কই হচ্ছে নাটকের কেন্দ্রবিন্দু। তাহলে দেখেন, সিজার মানে তো হচ্ছে রাশিয়ার যারা সম্রাট ছিল তাদের উপাধি হচ্ছে সিজার, তাদেরকে সিজার বলা হইতো। তাহলে প্রথমে ক্ষমতায় ছিল জুলিয়াস। এখন জুলিয়াসের মৃত্যুর পর সিজার হইল কে? অক্টোভিয়াস। তার ভগ্নিপতি কে ছিল? অ্যান্টনি ছিল। এখন অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেমে পড়ে চলে গেল কোথায়? মিশরে। এখন তো সে চলে গেল, এখন কি তার জুলিয়াসের তারে ছাড়বে যে আমার বোনকে থুইয়া, আমার ভাগ্নেকে থুইয়া তুমি চলে গেছো, তোমার আমি পাইছি? এখন অ্যান্টনি তো চলে আসলে ক্লিওপেট্রার কাছে। ক্লিওপেট্রার কাছে আসার পর সে বলতেছে যে ভাই আমার তো খুঁজতেছে। হ্যাঁ, এখন ক্লিওপেট্রা যে আগে বলছি সে সবাই তো প্রেমের মধ্যে ফেলতো, সে কিন্তু এই অক্টোভিয়াস সিজারের সাথেও ওয়াজ ইন এ রিলেশনশিপ। হ্যাঁ, কঠিন লেভেলের তার প্রেম ছিল। যখন অ্যান্টনি বলছে যে তোমার জন্য চলে আসলাম, বাট তুমি তো ভাই চারিদিকেই সবার দিকে মন্টন বিলাই আসো, তুমি তো অক্টোভিয়াস রেও মন বিলাইছিলা, তখন ক্লিওপেট্রা একটা কঠিন কথা বলে। বলে কি? যে অক্টাভিয়াস আমার দেহ পেয়েছে, কিন্তু আমার মন তো তোমার কাছে আছে। হ্যাঁ, মানে আমরা দেহ পাবি মন পাবি না, তাহলে সে দেহ পাইছে, বাট মন তো তোমার কাছে আছে আমার জান। হ্যাঁ, মন পায় নাই। হ্যাঁ, মন তোমার কাছে আছে, দেহ পাবে মন পাবে না। তাহলে এগুলো সে বলছে। ওকে, এগুলো না লিখে আবার কি নাকি মনে করবে বাইরে দেখলে। হ্যাঁ, তাহলে সে কঠিন প্লে বয়দের মতো কথা, প্লে গার্ল ক্লিওপেট্রা, প্লে গার্ল গার্ল ছিল সে। তাহলে যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ক্লিওপেট্রা যখন অ্যান্টনিকে অক্টাভিয়াসের সাথে তুলে দেয় নাই, তবে এটা ভালো কাজ করছে সে। এখন আবার অ্যান্টনি ক্লিওপেট্রার মিথ্যা মৃত্যু সংবাদ শুনে সে চিন্তা করে, শালার যার জন্য আমার বউ বাচ্চা ছেড়ে আসলাম সেই যদি মরে যায় তাহলে নিজের জীবন রেখে লাভ কি? সে মাথা ঠেকাই, মাথার মধ্যে গুলি করে সে মরে যায়। এদিকে তার যখন মৃত্যুর খবর শুনে ক্লিওপেট্রাও কি করে? সে বিষ খায় আত্মহত্যা করে ফেলে। তাহলে এই হচ্ছে এদের ছবি। এই যে দেখেন একজন একজন উপর ডেড বডি, দুইজনেই মরে গেল। হুম? তাহলে জন ড্রাইডেন, জন ড্রাইডেন হচ্ছে গিয়ে কি লিখছে? যে অল ফর লাভ, সে হচ্ছে এটার কি ছিল? অল ফর লাভে সে হচ্ছে অ্যান্টনি ক্লিওপেট্রা নিয়ে লিখছে। অ্যান্টনি ক্লিওপেট্রা। সে লিখছে ইন্ডিয়ান এম্পেরর অরজেক, আওরঙ্গজেবকে নিয়ে লিখছে। অ্যাবসালম এসিটোফেল লেখে সে, আর এসে অন ড্রামাটিক পয়েজি লেখে সে। তাহলে এগুলো জন ড্রাইডেনের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমরা জন ড্রাইডেন থেকে আমরা কি দেখলাম? আমরা যদি একটু করে রিভিউ করে আসি যে আমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে তাহলে এর মেইন থিম কি ছিল? এখানে হচ্ছে আর্ট ফর হিউম্যানিটির সেক। তারপর এখানে হচ্ছে আবার ক্ষমতার পুনরুত্থান, রেস্টোরেশন হয়, রেস্টোরেশন পিরিয়ডটা চার্লস টু ক্ষমতায় চলে আসে। আমরা এখানে দেখতে পাই স্যামুয়েল বাটলার পিউরিটানদের বাটে আঘাত করে লিখলো কি? হুডি ব্রাস। আমরা এখানে জন বানিয়ানকে দেখতে পাই হুজুর মানুষ পিলগ্রিমস প্রোগ্রেস লিখছে। এরপর আমরা দেখতে পাই জন ড্রাইডেন সবকিছু ড্রাই করে ফেলছে। অল ফর লাভ, অ্যান্টনি ক্লিওপেট্রা, যেটাতে অল ফর লাভের মেইন থিম ছিল। এরপর দ্য ইন্ডিয়ান এম্পেরর, অরজেক, অ্যাবসালম এস্টোফেল অ্যান্ড এসে অন ড্রামাটিক পয়েসি। এরপর হচ্ছে একজন কবি আসে, সে এসে চারিদিকে একটু লক করে ফেলছে আমাদের জন লক। হ্যাঁ, চেহারা দেখে মনে হচ্ছে যে একটু লক টক সে করে ফেলবে চারিদিকে। তাহলে একটু দেখেন নামগুলো দেখলে আসলে একটু ব্রেনও লক হয়ে যায়। তাহলে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, টু ট্রিটিস অন গভর্নমেন্ট, সাম থটস কনসার্নিং এডুকেশন। তাহলে এই তিনটা লেখা সে লিখছে, একটু কঠিন, মাথা লক হয়ে গেছে। তাহলে জন লকের তিনটা লেখা,
অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং টু ট্রিটিজ অন গভর্নমেন্ট সাম থটস কনসার্নিং এডুকেশন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, পরীক্ষায় আসার মতো। তাহলে আমরা দেখে আসলাম কি আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল। বলে ফেলেন তো দেখি কত থেকে কত এন্ড পয়েন্ট এখানে দেয়া আছে, কত হলে শেষ হয়েছে 1700। তাহলে শুরুটা কত? হ্যাঁ, এটা ছিল 1660 থেকে 1700 পর্যন্ত। তাহলে এটা ছিল আমার রেস্টোরেশন। এবার কি আসলো? আমার অগাস্টান পিরিয়ড, 1700 থেকে 1745। এটা হচ্ছে অগাস্টান পিরিয়ড। তাহলে অগাস্টাস যার নামে এটার নামকরণ হয়েছে, সে ছিল ফার্স্ট রোমান এম্পায়ারর। তাহলে ওই সময় রোমান সভ্যতার একটা শ্রেষ্ঠ যুগ ছিল। তার শাসনামলে রোম নতুন ভূখণ্ড পায়, চারিদিকে শিল্প সাহিত্য চর্চা শীর্ষে উঠে আসে। এই সময় সেরা সেরা ভার্জিল, ওভিড, হোরেস এরা রচনা করছে। তাহলে এদেরকে ফলো করে এই অগাস্টান যুগের যেসব রাইটার ছিল তাদের থেকে অনুপ্রাণিত হয়ে এই অগাস্টান পিরিয়ডটাতে লেখা হয়েছে। আর এই যুগের একজন শ্রেষ্ঠ কবি ছিল আলেকজান্ডার পোপ। এখন তার পাওয়ার এতই বেশি ছিল, এই যুগের আরেকটা নাম হচ্ছে এজ অফ পোপ। এবং অগাস্টান যুগকে অনেক সময় ক্লাসিক্যাল যুগ বলে গণ্য করা হয়। আর এই যুগে আমরা একটা স্পষ্ট স্পেশাল বৈশিষ্ট্য দেখতে পাই, এখানে হচ্ছে স্যাটায়ার করা হয়, স্যাটায়ার ব্যঙ্গ করা হয়। হ্যাঁ, ব্যঙ্গ মানে এই অসঙ্গতিগুলো তুলে ধরে মানে কঠিন একটু জোকস করতেছে, জোকস টাইপ। তবে জোকস আর স্যাটায়ারের মধ্যে একটু পার্থক্য আছে, স্যাটায়ার একটু ডিপ মিনিং এর। তো এটা হচ্ছে আমাদের এজ অফ পোপ যার নামে, তাহলে হচ্ছে আলেকজান্ডার পোপ। এটা আমরা একটু দেখে আসি। তো এটা হচ্ছে আলেকজান্ডার পোপ নামেই তার এটার নামকরণ। আর এই যুগের মধ্যে আসে দ্য ফার্স্ট ডেইলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার, যার নাম হচ্ছে দ্য ডেইলি কুরেন্ট। এই নামে হচ্ছে প্রথম ইংলিশ আমরা ডেইলি নিউজ পেপারটা দেখতে পাই। তো এই যুগে আমরা একজন বিখ্যাত লেখক পাই যে আমাদের ছোটবেলাকে রঙিন করছে, যার অনেক লেখা হচ্ছে আমরা পড়ছি। তো তার নাম হচ্ছে কি ড্যানিয়েল ডিফো। তার বাপ কি ছিল? লন্ডনের বুচার ছিল। আর তার ফ্যামিলি কঠিন লেভেলের পিউর ছিল, পিউরিটান কে ফলো করতো। সে মোটামুটি ভালো জায়গায় পড়াশোনা করছে, বাট অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে হয় নাই, মানে চান্স টান্স পায় নাই। সে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল সে। তো ড্যানিয়েল ডিফোর যে বিখ্যাত রচনা, এটা হচ্ছে রবিনসন ক্রুসো। তো ছোটবেলায় হচ্ছে এটা আমাদের খুবই কমন, এই রবিনসন ক্রুসোটা। লিখছে কে? ড্যানিয়েল ডিফো লিখছে। তো রবিনসন ক্রুসোর উপন্যাসটিকে বলা হয় দ্য ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন ইন ইংলিশ। যুবক রবিনসন ক্রুসো অত্যন্ত আবেগপ্রবণ এবং ভবঘুরে ছিল। তার ছিল কি, সে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে দেশ বিদেশে। কয়েকবার সে সমুদ্র ভবনেও গেছে, তবে প্রত্যেকবারই সে গ্যাঞ্জামে পড়ছে মোটামুটি সমুদ্রের ঝড়। এখন তার বাপ্পা বুঝারে, ভাই তুই যাইস না, বাপ তুই বসে থাক। এখন তার বাবার এক বন্ধুর জাহাজে চড়ে সে 1 সেপ্টেম্বর সে চলে যায় লন্ডনে। এখন লন্ডনে যাওয়ার পর প্রথম ঝড়যাত্রার কবলে তার জাহাজটা ধ্বংস হয়। এরপর আবারও সে যাওয়ার পর লাস্ট যেটা হয়, সে জলদস্যুদের হাতে পড়ে সবকিছু হারায়, কৃতদাসে পরিণত হয়। পরে সে 2 বছরের বেশি সময় ধরে দাস হিসেবে থাকে। ওখান থেকে সে ব্রাজিলে পালিয়ে যায়। পরে আবার হচ্ছে গিয়ে সে ঝড়ের কবলে পড়ে। তাহলে তার যে এই যে জীবনের অ্যাডভেঞ্চার, বৈচিত্র্যময়তা, এটাকে নিয়ে লেখা হয়েছে কি? দ্য রবিনসন ক্রুসো। তো রবিনসন ক্রুসোর মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, এখানে সে যখন দ্বীপের মধ্যে আটকা পড়ে, সে একটা মানুষের জীবন বাঁচায় নরখাদকদের হাত থেকে। নরখাদকরা তারে বাইন্ধা মশলা রেডি করতেছিল যে খাওয়ার জন্য। তোরা যাকে জীবন সে বাঁচায় তার নাম কি? সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই রবিনসন ক্রুসোর। সে ছিল আমাদের ফ্রাইডে, আজকে যেদিন ফ্রাইডে, এটা হচ্ছে একটাই আমার ইম্পর্টেন্ট ক্যারেক্টার, রবিনসন ক্রুসোর ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তাহলে এটা হচ্ছে আমার ড্যানিয়েল ডিফোর ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন। এরপর সে লিখছে হচ্ছে রোকসানা। আমার মনে হয় সে কোনো বাঙালি মেয়ে প্রেমে টাইমে পড়ছিল, মনে হয় রোকসানার প্রেমে পড়ছিল, ওখান থেকে সে লিখছে রোকসানা। এরপর সে যেহেতু অ্যাডভেঞ্চার জিনিসপাতি নিয়ে লিখছে, সে লিখছে কি দ্য লাইফ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড পাইরেসিস অফ দ্য ফেমাস ক্যাপ্টেন সিঙ্গেলটন। এটাও ড্যানিয়েল ডিফোর লেখা। এরপর সে লিখছে কলোনেল জ্যাক। তাহলে এটা আমরা সহজে মনে রাখার জন্য আমরা কি লিখতে পারি? রবিনসন রোকসানাকে বিয়ে করার জন্য ক্যাপ্টেন ও কলোনেলকে সাথে নিয়ে গেল। তাহলে রবিনসন দিয়ে রবিনসন ক্রুসো, রোকসানা, ক্যাপ্টেন দিয়ে ক্যাপ্টেন সিঙ্গেলটন, আর কলোন দিয়ে কলোনেল জ্যাক। তাহলে আমরা এই চারটে একটু মনে রাখবো ড্যানিয়েল ডিফো থেকে, ঠিক আছে? এরপর আমরা চলে আসি একটু সুইফট ভাইয়ের কাছে। তাহলে সুইফট ভাই কঠিন লেভেলের মজার মানুষ। সে তারে বলা হচ্ছে বিটারেস্ট স্যাটাইরিস্ট অফ 18th সেঞ্চুরি। মানে তার মতো স্যাটায়ার 18th সেঞ্চুরিতে আর কেউ কোনো মাইকালাল লেখে নাই জনাথন সুইফটের মতো। তাকে বলা হচ্ছে বিটারেস্ট স্যাটায়ারিস্ট। এটা হচ্ছে আসে হু ইজ দ্য বিটারেস্ট স্যাটায়ারিস্ট অফ 18th সেঞ্চুরি। এটা হচ্ছে আমাদের জোনাথন সুইফট। আর জোনাথন সুইফট বললেই যেটার কথা আমাদের চলে আসে
সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেলস। এটা আমাদের আরেকটা ছোটবেলায় আমরা বই পড়ছি, মুভি দেখছি, অনেক কিছু দেখছি গালিভার্স ট্রাভেলসে। তো গালিভার্স ট্রাভেলস এর হচ্ছে 4টা পার্ট: ভয়েস টু লিলিপুট, এ ভয়েস টু ব্রবডিংনাগ, ভয়েস টু লাপুটা, বালনিবার্ভি, লাগনেজ, গ্লুবডাব্রি জাপান, আর ভয়েস টু দ্য ল্যান্ড অফ হুনহামস। তো প্রথমে হচ্ছে কি আমরা যেটা দেখতে পাই যে প্রথমটা হচ্ছে ভয়েস অফ লিলিপুট। গালিভার তো হচ্ছে ঘুম ছিল, ঘুমের মধ্যে হঠাৎ করে সে উঠে সে নিজেকে আবিষ্কার করে, সে তার আবার সে সমুদ্র যাত্রায় যায়। সে দেখতে পাই কি জাহাজ ডুবির পর গ্যালিভার চলে আসছে 6 ইঞ্চি লম্বা অধিবাসীদের দ্বীপে, যাকে বলা হচ্ছে লিলিপুট। এখন লিলিপুটে তো সে কঠিন লেভেলের পার্টি আছে, সে বিশাল দেহি, সে মোটামুটি তাদের বিভিন্ন সমস্যা সলভ করে দিচ্ছে, তাদের বহির্বিশ্বের অ্যাটাক থেকে তাদেরকে সে বাঁচাচ্ছে। তবে এখানের মধ্যে একটা জিনিস আমাদের জনতন সিপ বুঝতে চাইছে, এই যে মহাবিশ্ব এটা তো বিশাল, এটার তুলনায় কিন্তু আমরা অতি ক্ষুদ্র। আমরা যতই হচ্ছে বাগাড়ম্বর করি, শো অফ করি, সেটা কিন্তু ভাই দিন শেষে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। লেখক লিলিপুট এবং ব্লিফাস্কিউর মধ্যে চরম শত্রুতা যুদ্ধ দেখিয়েছেন। এই যুদ্ধের মাধ্যমে স্প্যানিশ অধিকার নিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধের মধ্যে তিনি ঘৃণা দেখিয়েছেন, এবং সেই সাথে লিলিপুট রাজার চরিত্রের মাধ্যমে সে দেখিয়েছেন রাজাদের সম্প্রসারণবাদী এবং স্বৈরাচারবাদী মনোভাবকে সে কটাক্ষ করছেন। তাহলে এত বেশি শো অফ করার দরকার নাই, তোমাকে শো অফ করতে সেটা হাস্য করবে আলটিমেটলি। আর এই শো অফের পিছনেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। রিসেন্টলি হচ্ছে আমাদের আম্বানির বিয়ে গেছে না, আম্বানির ছেলের, হ্যাঁ। তো ওইখানে মোটামুটি আমাদের মার্ক জুকারবার্গ, তারপর তো আমাদের বড় বড় বিল গেটস, এরা তো আসছে। তো একটা খুব ভাইরাল হয়েছে যে তার হাতের ঘড়ি থেকে দেখতেছে, এবং আমার বাঙালিটা সমানে শেয়ার দিতেছে, হায় রে গরিব, হ্যাঁ, যে গরিবই দেখো এই সেই লিখে টিকা। আরে ভাই, বিল গেটস আর মার্ক জুকারবার্গ এদের পজিশন তো ইয়ে চেয়ে আগাই, এদের টাকা পয়সা কি তার চেয়ে কম? তারা আসছে কেন? তাদের মাথায় হচ্ছে ভাই বিজনেস। ইন্ডিয়া 120 কোটি মানুষের দেশ, বাইরের মাইক্রোসফটের বেশিরভাগ প্রোডাক্ট চলে ইন্ডিয়াতে। 120 কোটির মধ্যে 60-70 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। তো আলটিমেটলি ভাই বিজনেসের খেলা। তারা কি এমনি আসে? তারা কি চদু? তারা তো বুক চোদ না, তারা বুঝে শুনে আসছে। আর এটা আমরা শেয়ার দিয়ে সেই ফেসবুকে আমরা মানে সেই কমেন্টি করে ফেলছি, হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে বুঝতে হবে কি যে আমরা মহাবিশ্বের বিশেষতার তুলনায় আমরা অতি ক্ষুদ্র। এটা হচ্ছে ভয়েস টু লিলিপুটের মেইন থিম ছিল। তো এরপর আমাদের আহ, যে গালিভার, তার সেকেন্ড যেটা পার্ট, এটা হচ্ছে ভয়েস টু ব্রবডিংনাগ। এখানের মধ্যে হচ্ছে দেখা যায় কি যে ব্রবডিংনাগটা হচ্ছে তারা দ্বীপে পৌঁছাইছে সে, এবং এখানে উল্টা জিনিস দেখে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে দানব। তো ব্রবডিংনাগরা সংখ্যায় ছিল প্রচুর এবং সহজ সরল, তারা যুদ্ধবিগ্রহ পছন্দ করে না, এবং তাদের রাজা হচ্ছে একজন দার্শনিক। এখানে উনি দেখতে পান তিনি গুণমণ্ডিত ব্যক্তি এবং আদর্শের ভিত্তিতে দেশ চলতেছে, এখানে কোনো আইনসভা নাই, মানুষের কোনো ব্যারিকেড দিতে হচ্ছে না, নিজের মতো করেই মানুষ দায়িত্ব পালন করতেছে, আইনের অধিকার রক্ষা করতেছে। এরপর হচ্ছে তার চতুর্থ সমুদ্র যাত্রা, যেটা 4 নাম্বার পার্ট, সে এখানে হচ্ছে গিয়ে হুইনহামকে দেখে, যারা হচ্ছে ঘোড়ার মতো একটা বুদ্ধিমান জাতি। এখানে সে একটা জিনিস দেখতে পাই যে মানুষটা হচ্ছে ইয়াহু, এদেরকে হচ্ছে ঘোড়ারা কন্ট্রোল করতেছে। তবে ইয়াহু যে ঘোড়া মানুষ, তারাও তো অত্যন্ত নোংরা, বর্বর, অসভ্য, এদেরকে মোটামুটি শ্রমিক হিসেবে কাজে লাগাচ্ছে হচ্ছে এই ঘোড়ারা। তো এটার সাথে পরিচিত হওয়ার পর গালিভারের মধ্যে প্রচন্ড মনুষ্য বিদ্বেষ জন্মে ওঠে। হয়তো কোনো কারণে আমাদের জনাথন সুইফট কষ্ট পাইছিল মানুষের ব্যবহার থেকে, এরপর সে এটা লিখছে। তাহলে এটা গেল কি আমাদের গালিভার্স ট্রাভেলস, তাহলে এটা 4টা পার্টে। তাহলে আর এই যে গালিভারের সফরনামা, এটাকে বাংলায় অনুবাদ করছে হচ্ছে আবুল মনসুর আহমদ। তাহলে দেখি বলেন তো, আবুল মনসুর আহমেদের আরেকটা বিখ্যাত বই আছে, এটার নাম কি? আবুল মনসুর আহমেদের শর্ট ফর্মে লেখেন, সমস্যা নেই। হ্যাঁ, ফুড কনফারেন্স আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, আয়না। হ্যাঁ, অনেক দেখেন, অনেক নাম বের হয়ে গেছে, থ্যাংক ইউ। তাহলে এদিকে ফুড কনফারেন্স আছে তার, তারপর আমার দেখা রাজনীতির 50 বছর, তারপর হচ্ছে কি যে আয়না, এগুলো হচ্ছে সে লিখছে। এছাড়া গালিভারের সফরনামাটাও সে অনুবাদ করছে। তার জোনাথন সুইফটে আমরা আরেকটা হচ্ছে স্যাটায়ার দেখতে পাই, টেইল অফ এ টাভ। এরপর আমরা দেখতে পাই এ মডেস্ট প্রপোজাল অ্যান্ড আদার প্রোজ, দ্য ড্রেপিয়াস লেটার, আর দ্য ব্যাটেল অফ দ্য বুকস। তাহলে এখানে আমরা ইজিলি মনে রাখতে পারি কি গালিভার তার প্রপোজাল লেটার বইয়ের মাঝে লুকিয়ে রাখলো। গালিভার, গালিভার্স ট্রাভেলস, প্রপোজাল দিয়ে মডেস্ট প্রপোজাল, লেটার দিয়ে ড্রেপিয়াস লেটার্স, আর হচ্ছে দ্য ব্যাটেল অফ দ্য বুক। তাহলে এগুলো দিয়ে আমরা সংখ্যা মনে রাখতে পারবো, লিখে লিখে প্র্যাকটিস করবো, তাহলে আমাদের ভালো মনে থাকবে। এরপর তাহলে হচ্ছে আমরা জনাথন সুইফটের পর আমরা চলে আসবো কার কাছে? আমরা চলে আসবো উইলিয়াম কনগ্রিভের কাছে।
তাহলে ফ্রেন্ড, তার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল কিন্তু উইলিয়াম কনগ্রিভ। তো কনগ্রিভের লেখার যদি আমরা একটু তাকাই, সে প্রথমে যেটা লিখছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এখন এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডটা কমেডি অফ ম্যানার্স টাইপের। এখন দেখেন, এদিকে কমেডি, আবার হচ্ছে ম্যানারের কথা বলা হচ্ছে। মানে কি, আমি এমন ভাবে কমেডি করব ম্যানারলেস, মানে বেশি জোকস মারা যাবে না, মানে ভেজি, মানে আমরা বলি না যে নন ভেজ জোকস আর ভেজ জোকস, মানে বেশি নন ভেজ কথা বলা যাবে না, ডিরেক্ট কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। তো কমেডি অফ ম্যানার্সে এমন একটা স্টাইল ছিল যেখানে বিহেভিয়ার, অ্যাকশন, এমন সমাজের ম্যানার বজায় রেখে এটা হচ্ছে গিয়ে ইউজ করা হইতো। এবং এটা আপনার ঘরের ড্রয়িং রুম কমেডি বলা হইতো এটাকে, ড্রয়িং রুম কমেডি। মানে যেটা হচ্ছে গিয়ে আমরা কি পরিবারের সাথে আমরা ডাবল মিনিং কথাবার্তা, বাট বেশি ভালগার না, এটাকে হচ্ছে কমেডি অফ ম্যানার্স বলা হচ্ছে। তো এই কমেডি অফ ম্যানার্স এর উৎকৃষ্ট উদাহরণ আমাদের দেশে কিন্তু একজন দেখাইছিল। তার নাম কি বলেন তো দেখি, জানেন কিনা? আমাদের একজন প্রিয় লেখক এই কমেডি অফ ম্যানার্সটা খুব মানে সুন্দরভাবে ফুটাই তুলছে। বঙ্কিম, হ্যাঁ বঙ্কিম কটাক্ষ করছে আমাদের দেশের বাংলাদেশি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ। এটা হচ্ছে ফারুককে দিয়ে বলছে না যে আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চশিক্ষিত। আহমদ সবাই এভাবে মকারি করছে। তাহলে এই যে মনে করেন আপনার সামনে কেউ আইসা কঠিন ফাবর টাবর নিতেছে, হম, যে আমি এই করছি সেই করছি, আমার দাদা হ্যান ত্যান, এখন তারে মানে একটু পজিটিভ কথাই যদি বাস দেন যে আপনারা দেখলেই বুঝা যায় ভাই আপনি উচ্চশিক্ষিত, হ্যাঁ উচ্চ মার্গীয় কথাবার্তা বলতেছেন, তাহলে সে কিন্তু মানে বুঝে উঠতে পারলো না। তার যদি টিউবলাইট ঠিক থাকে সে বুঝতে পারে যে কি বুঝাইছে তারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কমেডি অফ ম্যানার্স এর একটা আদর্শ উদাহরণ। তাহলে উইলিয়াম কনগ্রিভের আমরা যে ড্রামাগুলোর দিকে দেখতে পাই, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, আচ্ছা ভালোবাসা, ওল্ড ব্যাচেলর, দ্য ডাবল ডিলার, মর্নিং ব্রাইট, কান্নাকাটি টান্নাকাটি করতেছে, ভালোবাসার কথাবার্তা বলতেছে, ব্যাচেলরের কথাবার্তা বলতেছে। তাহলে কি আমাদের উইলিয়াম কনগ্রিভ কি তাইলে ব্যাচেলর ছিল? হ্যাঁ, উইলিয়াম কনগ্রিভ তৎকালীন যে চিরকুমার সংঘ তার হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট ছিল আমাদের। তাহলে উইলিয়াম কনগ্রিভ ছিল ব্যাচেলর, এই কারণে সে এত ব্যাচেলরদের নিয়ে, হ্যাঁ ডাবল ডিলার, মর্নিং ব্রাইট, এসব লিখছে সে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, এগুলা। তাহলে আর আমাদের চিরকুমার সঙ্গের যে আইকন, তাকে আমরা কি জানি যে আমাদের এটা কি, যদিও হচ্ছে এখন ইয়ের ব্যাচেলর পয়েন্টের কারণে অনেকে তাদেরকে গুরুকে ইয়ে মনে করেন, বাট বার্জুক রাসেল কিন্তু মানে একজন খুব ভালো একজন রাইটার। আমাদের অনেক এপিক সং হচ্ছে উনি রাইট করছেন, খুব ভালো ভালো, তার কবিতাও আছে। আর এর সাথে আমরা সবাই পরিচিত, তোমার এলাকা ছায়রা যাচ্ছি, তোমার আমার ছাড়ার ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছুই ছায়রা আসা লোক। এটা হচ্ছে আমাদের কঠিন কবিতা মার্জুক রাসেলের, অনেকে এটা স্ট্যাটাস দিতেও দেখা যায় অনেককে। তাহলে হচ্ছে আমরা দেখতে পাইলাম কি আমাদের উইলিয়াম কনগ্রিভ তাহলে আমাদের কমেডি অফ ম্যানার্স এর জনক। তার হচ্ছে গিয়ে লাভ ফর লাভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ওল্ড ব্যাচেলর, ডাবল ডিলার, মর্নিং ব্রাইট, এগুলো ছিল তার লেখা। হ্যাঁ, মুখের ভাষা একটু জঘন্য, এই হিসাবে খারাপ হতে পারি। তাহলে হচ্ছে গিয়ে আমরা একটু রিক্যাপ করি, দেখি রিক্যাপে এবার আমি বলবো আপনারা উত্তর দিবেন, দেখি মনে আছে কিনা। রোকসানা কে লিখছে? রোকসানা, রোকসানা এটা কে লিখছে? হ্যাঁ, রোকসানা লিখছে হচ্ছে রবিন ক্রুসো না, এটা লিখছে আমাদের ড্যানিয়েল ডিফো। আচ্ছা, বিটারেস্ট স্যাটারিস্ট অফ 18th সেঞ্চুরি, এটা হচ্ছে আমাদের জোনাথন সুইফট। আচ্ছা, দ্য ড্রেপিয়ার্স লেটার, এটা কে লিখছে? এটাও জোনাথন সুইফট। আচ্ছা, তারপর আপনারা বলেন দ্য ডাবল ডিলার, এটা লিখছে কে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উইলিয়াম কনগ্রিভ। যাক, তোদের মনোযোগ ছিল। তাহলে এবার আমরা হচ্ছে মোটামুটি যার নামে এর নামকরণ এইজের, আমরা একটু তার দিকে আসি। তার নাম কি? তার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। তা উনি হচ্ছে মক হিরোইক পয়েট নামে হচ্ছে খ্যাত ছিলেন। সে মোটামুটি তার পয়েমের মধ্যে হিরোইক কুপলেট ব্যবহার করতেন। মানে হিরোইক মানে কি, সে বীরত্ব গাথা নিয়েই তো সে মোটামুটি লিখতেছে, এটা বুঝাই যাচ্ছে। তাহলে হিরোইক কুপলেটটা কি, এটা হচ্ছে এখানে পেন্টামিটার ব্যবহার করা হইতো। তো এখানের মধ্যে মোটামুটি বীরত্ব গাথাগুলো পেন্টামিটারের মাধ্যমে তুলে ধরা হইতো, এখান থেকে নাম আসছে। তাহলে পরীক্ষায় আসবে কি, হিরোইক কুপলেট কে ব্যবহার করতো? এটা হচ্ছে আমাদের আলেকজান্ডার পোপ ব্যবহার করতো। তো আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত এপিক, মক এপিক, দ্য রেপ অফ দ্য লক। এখন এটার কাহিনীটা খুব ইন্টারেস্টিং। নায়িকা হচ্ছে বেলিন্দা, সুন্দরী নায়িকা। এখন সে তো সুন্দর, বাট যে কারণে সে বেশি সুন্দর, তার আছে দুইটা মোহনীয় বেনি। এখন পাড়ার বখাটে ছেলে ব্যারন, ব্যারন তার বেলিন্ডা যখন স্কুল কলেজে দেয়, তার পিছনে বসে বসে সে সৃষ্টিস দেয়, হ্যাঁ তার একটু ডিস্টার্ব করে, তার দেহরক্ষী এরিয়া থাকলেও তার রেহাই নাই। এখন যখন সে বলতেছে বেলিন্দারে যে ভালোবাসা দিবি কিনা বল, বেলিন্দা তো ভালোবাসা দিচ্ছে না। যখন সে ভালোবাসা দিচ্ছে না, সে কি করে? প্রতিহিংসায়
বেলিন্দার যে চুলের জন্য তার এত মানে দেমাগ, একটা বেনি সে কাট করে দেয়। এখন এই যে কাট করে দিল, এটা নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম হয়ে যায় শুরু, দুইটা পরিবারের মধ্যে হয়ে যায় বিশাল লেভেলের ঝগড়াঝাটি। এখন বেলিন্দারে তো কোনো মতে থামানো যাচ্ছে না, আমার বেনি এনে দাও, কোনো কথা নাই। এখন বেনি তো ফিরে দিতে পারে না, তো কেটে ফেলছে, আর কেমনি ইয়ে করবে। এখন তার হচ্ছে কঠিন একটা কথা বলা হয় যে তোমার বেনি ফেরত পেতে চাইলে তাকে জানানো হয় তোমার বেনিরা তো স্বর্গে চলে গেছে, চিরকাল এটা আকাশে জল জল করে জ্বলবে, আর কবিরা এটা দেখবে, আর দেখে অমর সব কাব্যগাথা রচনা করবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের যে দ্য রেপ অফ দ্য লক, এটার থিম। তাহলে এখানে কাব্যের উল্লেখযোগ্য চরিত্র কে ছিল? আমাদের হিরো ছিল হচ্ছে ব্যারন, ওই যে বখাটে ছেলে। হিরোইন ছিল বেলিন্ডা, আর এরিয়েল ক্যারি, এগুলো নামে হচ্ছে তার ইয়ে ছিল। তাহলে এখানে লকটা কি তাহলে বুঝতে পারছেন? লক, রেপ অফ দ্য লকের লক মানে কি, কি বুঝাইছে? লক হচ্ছে বেনি, বেনিটাকে বুঝাইছে। তাহলে আলেকজান্ডার পোপের হচ্ছে আরেকটা বিখ্যাত এসে অন ক্রিটিসিজম, আর উনি হচ্ছে ইলিয়ড অফ হোমার, এটাকে সে ট্রান্সলেট করছে পোপ। সে লিখছে এসে অন ম্যান অ্যান্ড আদার হিউম্যানস। সে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এবং সে কি বলছে? টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। যে ভুল তো মানবীয়, ক্ষমা হচ্ছে স্বর্গীয়। যে গার্লফ্রেন্ডের কাছে পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে বউয়ের কাছে, পরে সে বলতেছে আমারে ক্ষমা করে দাও, হ্যাঁ ভুল তো মানুষই করে, তুমি ক্ষমা করলে তুমি স্বর্গের স্থান পাবা, ব্যাপারটা এরকম। সে আরেকটা বলছে কি, যে ফুল রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, হাতি ঘোড়া জ্ঞানতল, মশা বলে কত জল। তাহলে হচ্ছে আমরা দেখতে পাই যে আমাদের আলেকজান্ডার পোপ মক হিরোইক পয়েট ছিলেন। উনি রেপ অফ দ্য লক অ্যান্ড এসে অন ক্রিটিসিজম, এসে অন ম্যান অ্যান্ড আদার পয়েমস, এটা ট্রান্সলেট করছে ইলিয়ড অ্যান্ড হোমার। এখন এই যে রেপ অফ দ্য লক, এই রেপটা নিয়ে মোটামুটি আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। তো পোপ লিখছে রেপ অফ দ্য লক, এটা মক এপিক ছিল। আমরা আরেকটা কবি দেখতে পাবো, হেনরি ফিল্ডিং, সে লিখছে রেপ আপন রেপ। শেক্সপিয়ার আমরা দেখে আসছিলাম, তার একটা পয়েম ছিল রেপ অফ লুক্রিস। আর আমরা বাংলাদেশ বিষয়গুলোতে পড়ে আসছি রেপ অফ বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে অ্যান্থনি মাস্কেরেনাস এটা লিখছিল। তাহলে চারটা রেপ, এটা আমরা একটু দেখে রাখবো, কনফিউশন যাতে অ্যারাইজ না করে কোন রেপের কথা বলছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি স্যামুয়েল রিচার্ডসনের কাছে। একটু উচ্চমার্গীয়, মানে কেমন জানি চেহারাটা। এখন তার যে লেখা, এটা হচ্ছে সে লিখছে কি, পামেলা অর ভার্চু রিওয়ার্ডেড। এটা হচ্ছে তার একটা রাইট আপ, যেটাকে আমরা বলতেছি ফার্স্ট মডার্ন নোভেল ইন ইংলিশ লিটারেচার। ফার্স্ট, খুব ইম্পর্টেন্ট লাইন, ফার্স্ট মডার্ন নোভেল ইন ইংলিশ লিটারেচার, প্রথম আধুনিক উপন্যাস। এটা হচ্ছে কি, পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড। তাহলে পামেলার কাহিনীটা একটু ধর। তাহলে মেইন ক্যারেক্টার, তার নাম পামেলা, সে হচ্ছে একটা বাড়ির ঝি, কিন্তু খুব সচ্চরিত্রা। বাড়ির যে ছেলে মিন্টু, তারে খুবই ডিস্টার্ব করতো, তারে বিভিন্ন কুপ্রস্তাব দিচ্ছে অবৈধ সম্পর্ক তুলে ধরার জন্য। বাট তার এই যে ব্যবহার, এটাতে খুশি হয় গৃহকর্ত্রী, তার ছেলের সাথে তারে বিয়ে করাই দেয়। এখন বুঝলাম না তার ছেলের ক্যারেক্টার লুজ, এটা আলটিমেটলি তারে বিয়ে করাই দিয়ে সে ভালো করলো না খারাপ করলো। তাহলে এই যে পামেলা চরিত্র, যে ক্যারেক্টারটা আদর্শিক একটা ক্যারেক্টার, এটা নিয়ে রচিত হয়েছে পামেলা অর দ্য ভার্চু রিওয়ার্ডেড। এরপর তার আরেকটা রাইট আপ হচ্ছে ক্ল্যারিসা। তো ক্ল্যারিসার কাইন্ড অফ এটা কাহিনী, যে ক্ল্যারিসা একটা বনেদি ঘরের দুহিতা, কিন্তু সেও সচ্চরিত্রা, পছন্দ মতো পাত্রকে সে বিবাহ করতে অসম্মতি করে। হ্যাঁ, তার একটা বয়ফ্রেন্ড ছিল লাভলেস, তার নামেই তো ভাই লাভলেস, তাহলে সে তো অবশ্যই ছলনা করবেই। সে কি করে, যখন বাড়ি থেকে চলে আসে তখন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে সে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে মানে নাউজুবিল্লাহ মার্কা কাম করে ফেলে। এবং সেই মুহূর্তে সে প্রাইসে কি করে, লাভলেসের বিভৎস কামনার কাছে আত্মসমর্পণ না করে সে নিজের জীবনেই দিয়ে দেয়, আত্মহত্যা করে সে নিজের সচ্চরিত্রের মহিমাকে অক্ষুণ্ণ রাখে। তাহলে এই কাহিনী নিয়ে হচ্ছে আমাদের ক্ল্যারিসা। তাহলে একটা পেলাম হচ্ছে আমরা পামেলা ওর ভার্চু রিওয়ার্ডেড, আর একটা পেলাম হচ্ছে ক্ল্যারিসা, এটা হচ্ছে স্যামুয়েল রিচার্ডসনের। তাহলে এই হচ্ছে আমাদের গেল কি এতক্ষণ, এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে আমাদের যে অগাস্টান পিরিয়ডটা, এজ অফ পোপটা, এটা শেষ হইলো। এবার আমরা একটু সেন্সিবল রাইট আপের দিকে আগাবো, এবং আমাদের ক্লাসের শেষের দিকে আমরা আগাচ্ছি। তাহলে এটাকে বলা হচ্ছে কি, এজ অফ সেন্সিবিলিটি। তাহলে এই সময় একটু সেন্সিবল জিনিস, ইন্দ্রিয় পরণতার যুগ, সংবেদনশীল জিনিস দিকে মানুষজন ঝুঁকে পড়ে, কবি সাহিত্যিকরা। সেন্সিবল কথাবার্তা চলে আসছে এখানে, হ্যাঁ, যে সেন্স রিজন, একটু রিজনাল কথাবার্তা। যে এই যুগের সাহিত্যিকরা হচ্ছে রোমান্টিক যুগ, নিও ক্লাসিক্যাল যুগের সকল বৈশিষ্ট্য এখানে পাওয়া যায়। আবার এটাকে কিন্তু ওই যে যুগ সন্ধিক্ষণের কালও বলা হয়, এজ অফ ট্রানজিশন অথবা যুগ সন্ধিক্ষণের কাল।
তাহলে ওই যে আমরা পড়ে আসছিলাম এই যুগের হচ্ছে একজন বিখ্যাত ছিল আমাদের জনসন সাহেব, স্যামুয়েল জনসন। তো তার নামে হচ্ছে গিয়ে এটাকে এজ অফ জনসনও বলা হয়, স্যামুয়েল জনসন। তাহলে আলেকজান্ডার পোপের মৃত্যুর পর এবং লিরিক্যাল বালার্ডস আমরা পরে দেখতে পাবো যে রোমান্টিক যুগ লিরিক্যাল বালার্ডস প্রকাশের মাধ্যমে শুরু হয়। আর এই যুগে ফ্রেঞ্চ রেভলিউশন এই যুগের একটা ঘটনা। আর ভলতেয়ার রুশো এই যুগের অন্যতম রাজনৈতিক সচেতন লেখক ছিলেন। এখন থেকে আপনারা বলে ফেলেন তো, এই যে ফরাসি বিপ্লবের সময় তো একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, ওই স্লোগানের রচয়িতা কে ছিল দেখি আপনাদের মনে আছে কিনা? আমাদের ইন্টারন্যাশনাল পড়া, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রুশো। তাহলে এই যুগে হচ্ছে গিয়ে আমাদের একজন বিখ্যাত লেখক আসছে, যে আমাদের অনেক ভালো মন্দ কথাবার্তা বলছে, যার ভ্যালু এখন অনেক বেশি, দাম তো খুব বাড়তেছে এই ডলারের, পাওয়া যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সাহেব। তো উনি বলছে একটা কথা, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। তো আপনারা যদি জীবনে বড় হইতে হয় তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে হবে। আর এই যে সকালে ঘুম থেকে উঠার জন্য তাহলে আমাদের পিটু এর কি আছে বলে ফেলেন? সকালে যারা ঘুম থেকে উঠতে পারেন না তাদেরকে প্রপার গাইড করার জন্য আমাদের কি আছে? আমাদের আছে 6 AM ক্লাব। সো জয়েন দা 6 AM ক্লাব। এখন খুবই ভালো ভালো সেশন হচ্ছে, মানে মোটামুটি 6 AM ক্লাবে যারা আছে তারা এখানে প্যারালালি প্রশ্ন সলভ করে দিন ব্যাপী, মোটামুটি বেশ ভালো একটা প্রিপারেশন হচ্ছে। সো জয়েন দা 6 AM ক্লাব। তো এখানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা সুন্দর কথা বলছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে দেখা যাচ্ছে কি আমরা দৈনন্দিন জীবনে অনেক ওয়ার্ড যেগুলো ব্যবহার করি, এটা হচ্ছে তার লেখা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আবার সে কি বলছে, অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স। তো এরপর আমরা একজনকে দেখতে পাবো যে একটু ফিল্ডিং টিল্ডিং মারে, এই টাঙ্কি মারা আমরা যেটা বলি, যে এটা জানি না, এটা আমাদের দিকে প্রচলিত আছে, ফিল্ডিং মারা মানে টাঙ্কি মারা, চট্টগ্রামের দিকে, মানে আপনাদের ওখানে কি বলে যায় না। তো উনি হচ্ছে ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ দ্য ইংলিশ নোভেল, দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ দ্য 18th সেঞ্চুরি তাকে বলা হইতো। তো এই হেনরি ফিল্ডিং এর একটা ফেক আইডি ছিল, যে সে ফিল্ডিং মারতো, তো তার একটা ফেক আইডি লাগবে না? ফেক আইডি, তার নাম কি? এটা হচ্ছে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। এটা হচ্ছে তার সিওডোনেম ছিল। তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ নভেল। তো তার হচ্ছে একটা বিখ্যাত রাইটার লেখা টম জোন্স। তো এখানের মধ্যে যেটা হয়, টম ছিল পিতৃ পরিচয়হীন, হ্যাঁ, বাট সবাই তাকে খুব পছন্দ করত। তার টমকে ভালোবাসছিল সোফিয়া, হ্যাঁ, যেহেতু তার হৃদয় বিশাল ছিল, গরিব হইলেও। এখন তার হৃদয় যেহেতু বিশাল, সে তো মাইনাই নিছে, তার ওই বিশাল হৃদয়ে হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠের মধ্যে 4-5টা নারী তো থাকতোই মিনিমাম। তো সোফিয়া ঠিক আছে, তার ক্যারেক্টার লুজ জানেও তারে বিয়ে করার জন্য রাজি হয়। তো রাজি হওয়ার পরেও সে তার বাপ মাতারে মানা করে যে তুমি তো ইয়ে করবা না, লুজ লুজের কাছে কেন যাবা? সে বলছে কি যে আমি আমার ওকে ভালোবেসে যাবো, আই ইন্টেন্ড টু হ্যাভ ক্যারিড দ্যাম, আমার ভালোবাসা নিয়ে আমি প্রয়োজনে মহিলা হইলেও যাবো, তবু আমি তারাই ভালোবাসবো। এটা হচ্ছে আমাদের টম জোন্সের কাহিনী। এরপর হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস লিখছে, সরি হেনরি ফিল্ডিং লিখছে আরেকটা লেখা, এটা হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস। তাহলে জোসেফ গরিব ঘরের ছেলে, সে তার একটা টমাস বুবি নামে একজন তখন সমাজের অভিজাত ব্যক্তি ছিল, তার বাড়িতে কাজ করতো। এখন টমাস বুবির বউ লেডি বুবি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তারা পছন্দ করতো, রিলেশনে যাইতে চাই, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়াতে চাই। বাট এদিকে হচ্ছে জোসেফ তো ফ্যানি নামে একজনকে ভালোবাসতো, একটা মেয়েকে। এখন যেহেতু টমাস বুবি এরা হচ্ছে পাওয়ারফুল, ফ্যানির জীবনে হচ্ছে গিয়ে মোটামুটি গ্যাঞ্জাম লাগে আসে, যে যেহেতু গার্লফ্রেন্ড স্বাভাবিক, সে খেপে গায় লেডি বুবি। যাই হোক, ঘটনাচক্রে দেখা যায় কি, জোসেফ এতদিন যাদেরকে তার পিতামাতা বলে জেনে এসেছে তারা আসলে ফ্যানির পিতামাতা, গার্লফ্রেন্ডের বাপ মা। বাট একদিক থেকে সুবিধা হয়েছে যে শ্বশুর শাশুড়ি গেছে ছোটবেলা থেকে বাপ মা বলে ডাকতেছে, পরে হচ্ছে তাদের মধ্যে বিয়ে হয়। আচ্ছা, এই ঘটনার সাথে হচ্ছে একটা লেখার মিল আছে, যে এই যে বাই লেডি বুবি তার প্রেমে পড়লো, এটা জানেন কেউ কার সাথে? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে ইউসুফ নবীর কাহিনী পড়ি, এটার হচ্ছে মিল আছে জোসেফ অ্যান্ড্রুসের সাথে। আচ্ছা, এই যে মানুষটাকে দেখেন, মানে বই নিয়ে কঠিন ভাবে, এমন ভাবে বইটা দেখতেছে, চোখে চশমা টশমা পরে নাই, কাছাকাছি গিয়ে দেখতেছে, কিরে ভাই শব্দের অর্থ তো বুঝতেছি না, এত কঠিন। তাহলে এই যে কঠিন ওয়ার্ড টোয়ার্ড ঠিক মতো অর্থগুলো পাওয়া যায় না, তাহলে এই যে কঠিন ওয়ার্ডকে বের করার জন্য, সহজ করার জন্য, অর্থগুলো করার জন্য সে ডিকশনারি লিখছে। সে লেক্সিকোগ্রাফার ছিল, ফাদার অফ ইংলিশ ডিকশনারি ছিল, তাকে বলা হচ্ছে স্যামুয়েল জনসন। তাহলে স্যামুয়েল জনসন কি করে? কম্পাইল্ড ইংলিশ ডিকশনারি ইন 1755। স্যামুয়েল জনসনের ডিকশনারি খুবই বিখ্যাত,
সে ট্রান্সলেট করছিল এ ভয়েজ টু আবিসিনিয়া। স্যামুয়েল জনসন প্রথম ট্রান্সলেট করে। তার ফার্স্ট ফুল ফ্লেজড বায়োগ্রাফি ছিল বসওয়েলস লাইফ অফ স্যামুয়েল জনসন। এটা হচ্ছে ইংলিশ সাহিত্যের একটা ফুল ফ্লেজ বায়োগ্রাফি। তাহলে তার ওয়ার্কগুলো যদি দেখি, আই ভয়েস টু এবিসিনিয়া, দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, দ্য ট্র্যাজেডি অফ আইরিন, প্রিফেস টু শেক্সপিয়ার, এটা ছিল তার এসে। এখন আপনারা বলে ফেলেন তো, অন শেক্সপিয়ার এটা লিখছে কে? অন শেক্সপিয়ার, হ্যাঁ এটা লিখছে আমাদের মিল্টন। তাহলে আমরা এভাবে মনে রাখবো। তাহলে অন শেক্সপিয়ার লিখছে হচ্ছে মিল্টন, আর প্রিফেস টু শেক্সপিয়ার লিখলো স্যামুয়েল জনসন। তাহলে আমরা একবার একটু কুইক যদি দেখে আসি ছোট্ট করে, তাহলে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে আমাদের আলেকজান্ডার পোপ আসলো, সে এসে হিরোইক কুপলেট লিখলো। তার বিখ্যাত হচ্ছে রেপ অফ দ্য লক মক এপিক। তাহলে এখানে হচ্ছে কি হইলো, ব্যারন ছিল দুষ্টু বালক, বেলিন্ডা চুল বেনিকাইটা নিয়ে গেছে, এছাড়া এরিয়াল ক্যারির এগুলো ছিল, এগুলো নিয়ে গ্যাঞ্জাম। সে এসে অন ক্রিটিসিজম লেখে, ইলিয়ড অফ হোমার এটাকে ইয়ে করে। এসে অন ম্যান লেখে, সে বলছে কি লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঙ্গেলস ফিয়ার টু ট্রেড, হাতি করে গেল তল, মশা বলে কত জল। তারপর হচ্ছে আমরা দেখতে পাই স্যামুয়েল রিচার্ডসন পামেলা লিখছে, আর এদিকে লিখছে হচ্ছে সে ক্ল্যারিসা, পামেলা ভার্চুয়াল ওয়ার্ডেন। এরপর আমরা সেন্সিবল এজে চলে আসি, এটাকে বলা হচ্ছে এজ অফ জনসন। এখানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ভালো কিছু কথা বলছে, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সে বলছে অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স। এরপর আমরা দেখতে পাই ফিল্ডিং সাহেবকে একটু ফিল্ডিং মারতেছে ছদ্মনামে, ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার, সে লিখছে টম জোন্স আর জোসেফ অ্যান্ড্রুস। আর এরপর আমরা দেখতে পাই স্যামুয়েল জনসন আমাদের ফাদার অফ ইংলিশ ডিকশনারি। আচ্ছা, এরপর সেই লেখা হচ্ছে ভয়েস টু অ্যাবিসিনিয়া, আর ফার্স্ট ফুল ফ্লেজড বায়োগ্রাফি ছিল বসওয়েলস লাইফ অফ স্যামুয়েল জনসন। হ্যাঁ, পরচুলা পড়তো কিনা মানে কঠিন, আসলে মনে দেখে মনে হয় কিন্তু পরচুলা টাইপের না, নাকি কঠিন যত্ন নিত, কদুর তেল টেল ব্যবহার করতে কে জানে। এবার আমরা একটু দুঃখের দিকে চলে আসি। একটা কবি যার মানে কবিতা দেখলেই, আমরা যেমন কবর কবিতা দেখলে জসীমউদ্দিনের নাম মনে চলে আসে আমাদের, তেমনি এলিজি ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, এটা দেখলেই হচ্ছে আমাদের যার নাম মাথায় আসে সে হচ্ছে আমাদের থমাস গ্রে, একটা বিখ্যাত সৃষ্টি। তো এখানের মধ্যে ইংরেজি সাহিত্যে এটা কিন্তু সৌগাত হিসেবে শ্রেষ্ঠতম, বেস্ট এলিজি, বেস্ট শ্রেষ্ঠতম এলিজি। সে কি বলে, সে সহজ সরল গ্রামীণ কৃষকদের জীবন বৃত্তান্ত এখানে তুলে ধরছিল, যে এই যে কবর, এই যে চার্চিয়ার্ড, হ্যাঁ এই কবরের মধ্যে যারা আছে তারা তো ছিল গ্রামীণ কৃষক। তো এক সময় তো তারা এই যে মাঠ এগুলোতে গরু চড়াইছে, ফসল ফলাইছে, এক সময় তাদের এই যে আলোড়ন, তাদের কথাবার্তা পুরো পৃথিবী মাত্ত, চারিদিকে গম গম করতো। আজকে তারা কেউই নেই, তারা হয়তো গরিব কৃষক ছিল, তাদের মধ্যে বহু সম্ভাবনা ছিল, কিন্তু তার অভাবের কারণে হয়তো সেগুলো বিকশিত হয়নি। হ্যাঁ, ঠিকমতো তারা পড়াশোনা করতে পারেনি, তারা কোনো ঝামেলায় জড়ায় নাই, কোনো গ্যাঞ্জামে জড়ায় নাই। হ্যাঁ, তাদের মনে কোনো ক্রমওয়েল বা মিল্টন হবার তাদের কখনো শখ জন্মায় নাই, যোগ্যতা ছিল কিন্তু হয় নাই। তাহলে এরা আজকে সবাই এখানে নাই। তাহলে এই যে হচ্ছে একটা মানে মোহনীয় একটা লেখা, এই যে মানুষ পৃথিবীতে থাকে, যে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই যে এরকম গ্রামীণ কৃষক যারা সাধারণ ছিল তারা আজকে কবরে শায়িত। তো এটা নিয়েই হচ্ছে উনি লেখেন এলজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড। এখানে উনি কি বলেন, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাস আনসিন অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট ইয়ার। তাহলে পথের ধারে নাম না জানা কত শত ফুল যে ফোটে, ফুলদানিতে তাদের কয়জনের স্থান জুটে। কঠিন কথা কিন্তু, মানে পৃথিবীতে কতজন জন্মগতভাবে বেনিফিট। আরেকটা হচ্ছে উনি লিখেছিলেন ওড অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট ড্রাউন্ড ইন এ টাব অফ গোল্ডফিশ। তাহলে এই বিড়ালটা এখানে সোনালী মাছের লোভে টুপ করে সে এখানে ধরতে যায়, পরে সে উঠতে না পায় না, মারা যায়। তাহলে এটা নিয়ে সে লিখছে কি ওড অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট। তাহলে এখানে মূলত বিড়ালির নাম হচ্ছে সেলিমা, এই যে সোনালী মাছের দিকে আকর্ষণ নিয়ে করতে গিয়ে সে কিন্তু একটু বাস দিয়ে দিছে মেয়েদের, সে রমণী জাতির চাকচিক্যের প্রতি আকর্ষণের দিকটি তুলে ধরার প্রয়াস পেয়েছেন। বিড়ালি যেমন মাছের লোভ সামলাতে না পেয়ে ওখানে ঝাঁপ মারতেছে, তবে তেমনি সেই রমণীদের হুঁশিয়ার করে বলছে তোমরা ভাই প্রতারণার শিকার হইও না। হ্যাঁ, তোমরা প্রতারণার শিকার হইও না। ফেসবুকে অনেকে অনেক কিছু লিখবে, বলবে আমি সিঙ্গেল, আসুন গ্রুপ স্টাডি করি। তো আপনারা 1-to-1 গ্রুপ স্টাডিতে ফা দিবেন না, আপনারা প্রতারণার শিকার হয়ে যেতে পারে। সস্তা চাকচিক্যের মোহে বিড়ালির মতো ভুল পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন না। বিড়ালের মতো রমণী প্রতারিত হইলে তাকে কেউ রক্ষা করতে এগিয়ে আসবে না, নিজের ভুলের কারণেই পতন ঘটবে তার। সাবধান।
এরপর হচ্ছে আমরা অলিভার গোল্ডস্মিথকে দেখতে পাই। গোল্ডস্মিথের একটা জিনিস আপনারা মনে রাখবেন, দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, দ্য ভিকার অফ ওয়েকফিল্ড। সে একটা সুন্দর কথা বলছে, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস। মানে শুধু চেহারাই সুন্দর, ব্যাপারটা কিন্তু আসল সৌন্দর্য না। আপনি যদি হ্যান্ডসাম কাজ করেন, ভালো কাজ করেন, তাহলে আপনি রিয়েল হ্যান্ডসাম। এর আগে আপনাকে হ্যান্ডসাম বলা যাবে না। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কথা। এরপর হচ্ছে আমরা দেখবো এডমুন্ড বার্গ। বার্গ মানে কি? কোন প্রাণীর ইয়েকে বার্গ বলে? বার্গ করা আমরা নর্মালি কোন প্রাণীকে বুঝাই? ডগ, ডগ বার্কিং। তাহলে ঘেউ ঘেউ এ করতেছে, হ্যাঁ। তো এডমুন্ড বার্গ ঘেউ ঘেউ, তাহলে সেও ঘেউ ঘেউ করছে, ইস্ট ইন্ডিয়া বিলের উপর সে স্পিচ দিছে। তাহলে এডমুন্ড বার্গ কি করছিল? স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। এটা হচ্ছে এডমুন্ড বার্গের একটা সৃষ্টি। তাহলে ফাদার অফ কনজারভেটিজম, সে ব্রিটিশ পার্লামেন্টে যেহেতু মেম্বার ছিল, সে বড় বড় জিনিস সে প্রেজেন্ট করছে স্বাভাবিকভাবেই। হ্যাঁ। আর আরে ভাই, আমাদের যে মোটামুটি ভালোই যন্ত্রণা দিতেছে, লিনলে মারে, ফাদার অফ ইংলিশ গ্রামার। এই যে ইংলিশ গ্রামারের জ্ঞান, এম ইজ আর ওয়াজ আর কোথায় বসবে, কি বসবে, কোনটার যাচ্ছে আছে, কোনটার ভয়েস, কোনটা নারেশন, কোনটা কি, কমা বসবে না দাঁড়ি বসবে, এই যে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের যে সৃষ্টি করছে লিনলে মারে, সে কিন্তু আমাদের মেরেই যাচ্ছে। মারের মার এখনো চলমান। এত বড় হয়ে গেছে বিসিএস আইসাও কিন্তু এই মার চলতেছে না। তাহলে লিন্ডে মারে কে? লিন্ডে মারে হচ্ছে আমার ফাদার অফ ইংলিশ গ্রামার, আমাদের মেরে চলতেছে সে এখনো। এরপর আমরা আসি লাস্ট বাস নট দ্য লিস্ট, উইলিয়াম ব্লেক। তাহলে এই ব্লেক সাহেব কিন্তু যেমন সে কবি ছিল, তেমনি সে কিন্তু ভালো আঁকাঝুঁকিও করতো। কারণ পৃথিবীতে এই যে ধরেন কবিতা, তারপর হচ্ছে আপনার এই আর্টের প্রতি ভালোবাসা, এগুলো কিন্তু দরকার আছে। সারা সময় সিরিয়াস হইলে হবে না সব সময়। আমরা নর্মালি যেটা দেখতে পাই যে আমরা আপনাদেরকে একটা আউটবুক পড়তে বলা হয়েছে, আপনারা বলেন হ্যাঁ এটা কি প্রিলির জন্য আসবে, কি আসবে না আসবে। আরে ভাই, শুধু কি মানে প্রিলির জন্য পড়বেন ব্যাপারটা এরকম? নিজের জন্য পড়বেন, আনন্দের খোরাকের জন্য পড়বেন। তো উইলিয়াম ব্লেক ছিল কিন্তু আমাদের এরকম মতাদর্শের বিশ্বাসী। উনি ছিলেন বোথ পয়েন্ট অ্যান্ড পেইন্টার। উনি আস্তে আস্তে ওনার লেখনের মাধ্যমে কিন্তু আমাদের রোমান্টিক যুগের রোমান্টিসিজম নিয়ে আসছিল। তাকে বলা হচ্ছে প্রিকার্সর অফ দ্য রোমান্টিসিজম। একই সাথে পয়েট অ্যান্ড আর্টিস্ট ছিলেন। তার দুইটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইনোসেন্স, সংস অফ ইনোসেন্স আর সংস অফ এক্সপেরিয়েন্স। তাহলে পরীক্ষায় আসে, হু ইজ দ্য বোথ পয়েট অ্যান্ড পেইন্টার? এটা হবে কি? এটা হচ্ছে উইলিয়াম ব্লেক। তাহলে এই তার সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স। সে আরো লিখছে কে? ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল আর দ্য ফোর জোয়াস। আর সে লিখছে, এটা একটা তার আর্ট ওয়ার্ক ছিল, হ্যাঁ, উইলিয়াম ব্লেকের। আর ইফ টেম্পটেড বাই সার্পেন্ট ব্লেক, এগুলো তার আর্ট ওয়ার্ক। এই যে সে পেন্ট আঁকছে, জাস্ট নামগুলো নাইস টু নো। হ্যাঁ, এটাই করবেন। তাহলে আমাদের মোটামুটি কিন্তু শেষ হইলো। এখন আপনারা কিন্তু জানেন না, একটু ধৈর্য ধরেন। আপনাদের ক্লাসে কতটুকু মনোযোগী ছিলেন আমি কিছু র্যান্ডমলি আপনাদের প্রশ্ন ধরি। হ্যাঁ, দেখি আপনারা বলে ফেলেন তো। আমাদের ভলপনিটা কে লিখছিল? ভলপনি, ভলপনিটা লিখছিল কে? হ্যাঁ, ভলপনি লিখছিল আমাদের বেন জনসন। আচ্ছা, ডেভিলস লকেইস, এটা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা কি মনে আছে কারো? ডেভিলস লকেইস, একটু আইন নিয়ে ব্যাপার স্যাপার। গুড, এটা ছিল ট্র্যাজি কমেডি। গ্রেট। আচ্ছা, আপনারা বলেন রবার্ট হেরিক, এই কবি কোন যুগের ছিল? রবার্ট হেরিক মনে আছে কোন যুগের? রবার্ট হেরিক ওই যে প্রথম চার্লস যখন ক্ষমতায় ছিল। হ্যাঁ, চার্লসকে আমরা কি বলছি? ক্যারোলিন বলতেছি। তাহলে সে হচ্ছে আমাদের ক্যারোলিন এইজের কবি। হ্যাঁ, আমাদের যে ওই টু ড্যাফোডিলস লিখছে, তাকে ভুলে গেলে হবে? যে শর্ট লিভিং অফ হিউম্যান লাইফ নিয়ে বলছে, যে সন্ধ্যা পর্যন্ত ড্যাফোডিল যে থাকতে বলছে, হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের ইয়ে। আচ্ছা, আপনারা বলেন স্যামসন অ্যাগনিস্ট, এটাকে লিখছে? স্যামসন অ্যাগনিস্ট, হ্যাঁ, এটা লিখছে আমাদের জন মিল্টন। তারপর বলেন হুডিব্রাস লিখে কে পিউরিটানদের বাটে আঘাত করছে? স্যামুয়েল বাটলার। ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। এটা কোন সাহিত্যকর্মে লেখা? এটা পিলগ্রিম প্রোগ্রেসের লেখা। এবার আপনারা বলেন দ্য ইন্ডিয়ান এম্পেরর, এটা লিখছে কে? দ্য ইন্ডিয়ান এম্পেরর, হ্যাঁ, এটা লিখে ড্রাই করে ফেলছে আমাদের ড্রাইডেন। ক্যাপ্টেন সিঙ্গেলটন, এটা লিখছে কে? ক্যাপ্টেন সিঙ্গেলটন, যে একটু অ্যাডভেঞ্চার ট্যাডভেঞ্চার লিখতো। হ্যাঁ, এটা হচ্ছে ড্যানিয়েল ডিফো। আচ্ছা, আপনারা বলেন তো লাভ ফর লাভ, এটা লিখছে কে? লাভ ফর লাভ, এই যে আমরা জানতাম, একটা ফাঁদে একজন কিন্তু পা দিয়ে দিচ্ছেন। লাভ ফর লাভ লিখছে উইলিয়াম কনগ্রিভ। আর পরীক্ষায় যখন আসবে অল ফর লাভ, এটা হচ্ছে জন ড্রাইডেন। ফাঁদে কিন্তু আপনারা পা দিয়ে দিচ্ছেন কয়েকজন। তাহলে লাভ ফর লাভ শুধুমাত্র ভালোবাসা, সে তো ব্যাচেলর ছিল, সে তো ভালোবাসা দিচ্ছে, লাভ ফর লাভ বিনিময় করতেছে,
এটা হচ্ছে উইলিয়াম কনগ্রিভ। আর অল ফর লাভ লিখছে কে? এটা হচ্ছে জন ড্রাইডেন লিখছে। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, গুণা হবে, গুণা। আচ্ছা, বলেন তো আপনারা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কে বলছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলছে। গ্রেট। টম জোন্স এটা লিখছে কে? টম জোন্স, টম জোন্স এটা কে লিখছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হেনরি ফিল্ডিং সাহেব লিখছে। এবার দেখি, বলে ফেলেন তো, প্রিফেস টু শেক্সপিয়ার এটা লিখছে কে? প্রিফেস টু শেক্সপিয়ার, স্যামুয়েল জনসন। প্রিকারসর অফ রোমান্টিসিজম, প্রিকারসর অফ রোমান্টিসিজম বলা হচ্ছে কাকে? যে আস্তে আস্তে রোমান্টিক জিনিসপত্র নিয়ে আসছে, সে হচ্ছে আমাদের উইলিয়াম ব্লেক, যে বোথ পয়েট অ্যান্ড পেইন্টার ছিল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য ধরে।